আমি দিকটা দেখি হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট, রিসার্চ বেস। যে যারা রাস্তাঘাট পরিষ্কার করে বা এ করে, আমার বাবা এখনো পর্যন্ত অন্য কোনো বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মা এখনো লোকের বাড়িতে রান্না করা। গব্বর সিং, তোমার কাজ কি? থিঙ্কার্স আমার সন্তানের মতো, সেই সন্তানের টাকা মেরে দেবে। চেহারা, ওর যে লুক দেখে আপনারা বুঝতে পারছেন ও যেভাবে ম্যানেজমেন্টের কথা বলছে, এখানে কিন্তু ম্যানেজমেন্ট আমাদের হচ্ছে এসইউসিআই কমিউনিটি, আমরা পুরোপুরিভাবে নাস্তিক। যে কোনো জিনিসেরই একটা পলিটিক্স থাকে। আমরা যে থিম করি, আমাদের থিমেরও একটা পলিটিক্স আছে। 18তে একদিন বাবানদাকে বললাম, মনে হচ্ছে না আমরাও পারবো। প্রথম পুজো মানে কাজ দিয়েছে, কাজটা সাজান, ফলে টাকা পয়সার মানে বলা যে যায় সেটাই কনসেপ্ট নেই। নামটা কি ভাবনা হলো? নামটা একদম শুরু থেকেই, নামটা শুরু থেকেই থেকে। যে আমাদের তো কিছুই সম্বল নেই। ভাবনাটাই সম্বল। সেখানে এই তিনজন ইকুয়াল ইম্পর্টেন্স রাখে। আমরা 2022-এর জন্য তোমাদের চাইছি, তোমরা কি করবে? এই হচ্ছে প্রথম রেমুনারেশন ওয়ার্ক অফ থিঙ্কার্স। কালী পুজো কিন্তু দুর্গাপুজোর থেকে একটু বিট টাফ। মানে আমরা যে সময় একটা কালী পুজো শুরু করছি 2021-এ, 21, হ্যাঁ। সেই সময়ে কালী পুজো যেরকমটা ছিল, আস্তে আস্তে এখন কিন্তু কালী পুজোরও একটা বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এমন একটা ক্লাব আছে সত্যি করে নতুন প্রজন্মকে সুযোগ দিয়েছিল, সেটা হচ্ছে শ্যামাপল্লী শ্যামা সংঘ। থ্যাঙ্কফুল টু দেম। কাজ করার পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ হয়। অভিরূপ দাশগুপ্ত, আচ্ছা, ও কিন্তু এই মুহূর্তে কিন্তু দুর্গাপুজোর একজন দক্ষ সংগঠক তো বটেই, সেইখানে অরিগ্ন হচ্ছে আইডল মেকার। তাই জন্যই আমাদের সমস্ত প্রজেক্টের মধ্যে ইনভলভ হয়ে থাকাটা জরুরি। সেখানে দেখতে পাচ্ছি শিকার যারা করে তাদের এখানে বাঘছাল থাকে, এখানে একটা বাঘছাল থাকে। আমরা বললাম যে অরিগ্ন এটা দিলে কেমন হয়, বলছে খুব ভালো হয়। আমরা চেয়েছি আমাদের সাথে যারা যারা কাজ করবে তারাও এক একজন থিঙ্কার্স হয়ে উঠবে। দুর্গাপুজোর একটা মণ্ডপ তৈরি করা এবং ক্যানভাসের পাতায় একটা ছবি আঁকা আমাদের মনে হয় না সেম। আমাদের টাকাটা এখন দিতে হবে না, হোল্ড করে যাও, মেটেরিয়াল ঢোকাও। কারণ আমরা বুঝতে পারি যে আমাদের যদি টাকা দিয়ে দেয়, মেটেরিয়াল ঢোকাবে কি করে? আমার কাছে হয় আমার রেমুনারেশন চলে এলো টোটাল, আমি কাজটাই করতে পারলাম না মাঠে, তাহলে কি লাভ? অনেক জুনিয়র আর্টিস্ট, তারা তাদের টাকা পয়সা পাচ্ছে না। সেটা আর্টিস্টের কাছ থেকে হতে পারে, মেন আর্টিস্টের কাছে বা ক্লাবের পক্ষ থেকে। আমাদেরটা বাদ রাখো, মানে আমরা এইভাবে করেছি যে যাতে তাদেরটা কোনো অসুবিধা না হয়। টাকার দরকার আছে কিন্তু টাকাটা সেকেন্ডারি। প্রাইমারি যে শান্তি, কাজ করে আনন্দ এবং কাজটা নিজে সেটা বলো। তাহলে কি থিঙ্কার্স থাকবে না? কখনো সোলো হওয়ারও চান্স আছে, নিজের নিজের ব্যানারে নাম। Let's stop and stare for a minute, 'cause there is divinity there where the sinners breathe. They work their jaws, raise the hands of beyond for the physical, limited destiny. সশস্ত্র বিপ্লব তো মাস্টারটা সুযোগ। গান্ধী Hi. ভবনে হ্যালো। আচ্ছা, তুমি হচ্ছে শুভ্রদীপ, হ্যাঁ, এদিকে সোমনাথ, সোমনাথ। অরিত্র। প্রথমত আমি আগে জানবো তোমাদের তিনজনকার ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা, তারপর আমাদের সুবিধা হবে দর্শকদেরও যে অ্যাকচুয়ালি এরা ব্যাকগ্রাউন্ড কি আর কিভাবে এরা পুজোতে এলো। আমি হচ্ছে আমার মাস্টার্স করা, আমি মাস্টার ডিগ্রি করেছি হচ্ছে ইকোনমিক্স সাবজেক্ট, ইকোনমিক্স। অর্থনীতিতে। আচ্ছা, আর্টসের সঙ্গে কোনো দূর দূরান্তে তোকে সম্পর্ক ছিল আগে? মানে ছিল আগে, মানে একাডেমিক সেন্সে হয়তো ছিল না, কিন্তু চর্চার মধ্যে তো ছিল। চর্চার মধ্যে ছিলে? ছিল, মানে আর্ট সেন্সে আপনি যদি ব্যাপারটাকে ন্যারো করে শুধুমাত্র ছবি আঁকার দিকে নিয়ে যান, ঠিক। তাহলে বলবো যে না, হয়তো অতটা ছিল না। ওই ছোটবেলায় যে মিনিমাম চর্চাটুকু করতে হয়, মানে স্কুল জীবনের সাথে সাথে, সেইটুকু ছিল। তাহলে সেটুকু ছিল। হ্যাঁ, সেইটা ছিল। আর তার পরবর্তীতে ব্রডার অ্যাসপেক্টে হ্যাঁ। শুধু আঁকার জন্য যে আর্টের, মানে শুধু আর্ট বললে শুধু যদি আঁকাকে বোঝানো হয়, সেই চর্চাটা হয়তো ছিল না। তাহলে কি ছিল তাহলে? মানে আর্টের ক্ষেত্রে ছোট থেকেই থিয়েটারের সাথে যুক্ত, মানে আচ্ছা, নাট্য চর্চা করতাম এবং বাড়ির জন্যই মানে নাট্য চর্চা মানে সেটাও আরো একটু ভারী হয়ে গেল। নাটক করতে ভালো লাগতো, নাটক পড়তে ভালো লাগতো। ঠিক। একদম ছোট থেকেই বাবা মার জন্যে প্রচুর বই পড়তে হয়েছে আর কি।
ছোটবেলা থেকেই বাড়িতে টিভি রাখতে দেয়, মানে ছিল না, মানে বাবা মা ইচ্ছে করেই রাখেনি যাতে আচ্ছা। বই পড়ার একটা হ্যাবিট তৈরি হয়। ফলে এই যে বই পড়তে পড়তে হঠাৎ কোথাও গিয়ে বই মানে লেখার সাথেও একটা মানে যুক্ত হওয়া এলো। তাই ছোট থেকেই লিখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আবার নাটকও করতাম, আবৃত্তি করতাম। ফলে এইটাকে যদি শিল্প চর্চা বলা হ্যাঁ, যায়, এটাকে এইটা- যদি আর্টিস্টিক প্র্যাকটিস বলা যায়, তাহলে একদম, এটা তাহলে ছোটবেলা থেকেই থেকেই ছিল। আছে। আর ফ্যামিলির দিক থেকে এটা কি ছিল কোনো রকম ভাবে? না, ফ্যামিলি বাবা মা কেউই বাবাও লেখালেখি করতেন, মা হচ্ছে প্রচন্ড ভাবে আবৃত্তি করেন এবং পড়তে ভালোবাসেন। আমার মা কোনো অর্নামেন্টে বিশ্বাস করেন না, কোনো রকম কোনো অলংকার পড়েন না। আমার মায়ের কাছে শরৎচন্দ্রের রচনাবলী আছে 5টা। আচ্ছা, মা মনে করে ওটাই মায়ের সম্পত্তি আর কি। ফলে এইটা একটু পাওয়া আছে আমার নিজের মধ্যে। ছোটবেলা থেকে মা খুব ভালো আবৃত্তি করতে পারে, রবীন্দ্রনাথের প্রায় সব কবিতাই মায়ের মুখস্থ। ফলে সেই জায়গা থেকে একটা পাওয়া আছে। আর বাবাও একটু লেখালেখি করতে ভালোবাসতো, সেইখান থেকে হয়তো একটু পাওয়া আছে। আমি তোমাকে একটা কথা বলি। আজকের এই আলোচনাতে হঠাৎ করে ইনসিডেন্টলি একটা মজার জিনিস হয়েছে। তোমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, একবার ঘুরে তাকাও। তোমাদের কাজের সঙ্গে কোনো না কোনো ভাবে তোমাদের পুজোর সময় নিয়ে এসেছিলে, হ্যাঁ। কিন্তু এখন এই মুহূর্তে আমরা সেই জায়গাতেই বসে রয়েছি। কোনোভাবে তোমার ফ্যামিলি, যে তুমি বললে মা কখনো অর্নামেন্ট পড়তো না, বাবা লেখালেখি করতো, মানে বুঝতে একটু পেরেছি। ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করবো হ্যাঁ। আমি। না, ব্যাপারটা যে জায়গা থেকে প্রশ্নটা আসছে সেই জায়গা থেকেই উত্তরটা দিতে হবে। সেটা হচ্ছে আমার বাড়ি সম্পূর্ণভাবে কমিউনিজমে বিশ্বাসী আচ্ছা, এবং আমরা বলতে দ্বিধা নেই, আমরা পুরোপুরিভাবে নাস্তিক এবং আমার বেড়ে ওঠাটাও নাস্তিকতার সাথে সাথেই। কারণ আমার বাড়িতে কোনো ঠাকুর পুজো হয় না। আচ্ছা। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা ধারণা আছে না সবার মধ্যে, যে এই মুহূর্তে তো আছেই, মানে এখন যে অস্থির সময়ে আমরা দাঁড়িয়ে আছি তখন তো রয়েছেই। কিন্তু আমার বাবা মা কোনোদিনই, বা আমরা যে বিশ্বাসে বিশ্বাসী, তারা কোনোদিনই অপরের বিশ্বাসকে ছোট করতে শেখায়নি। তখনও কিন্তু যেদিন প্রথম কাজ করতে গেছি, কোনোদিন বাড়ি থেকে বাধা আসেনি। আমি কিন্তু কাজ করে রাত্রি 3টে 3:30তে ওই বাড়িতে ফিরি, ওই মায়ের পাশেই শুই গিয়ে। ঠিক। ফলে এইখান থেকে তাদের কিন্তু প্রচুর সাপোর্ট রয়েছে। সাপোর্ট রয়েছে। অবশ্যই রয়েছে, কিন্তু তারা বিশ্বাসী একটা আইডিওলজিতে। সেই আইডিওলজিতেই আমার বেড়ে ওঠা এবং তার সূত্র ধরে যে ভালো জিনিসগুলো পাওয়া, সেইগুলো হয়তো কিছু কিছু রিফ্লেক্ট হয় আমার মধ্যে। এই যে কথাগুলো বললে তার পরিপ্রেক্ষিতে তো আরো প্রশ্ন আসে। তো আমরা সেই প্রশ্নগুলো আরো আমাদের পরবর্তী সময়ে করব। আর এরপর আমি তার আগে জেনে নেওয়ার চেষ্টা করব তোমার শুধুমাত্র থিঙ্কার্সের পার্ট কি থাকে? থিঙ্কার্সে আমার মানে প্রিসাইজলি যেহেতু আমরা 3 জন কাজ করি, আমরা কিন্তু 3 জনেই ওভারঅল কাজটা দেখি। ওভারঅল কিন্তু আমরা প্রত্যেকেই খুব সন্তর্পণে বা বলা যায় অসন্তর্পণেও ব্যাপারটাকে একটু 3টে ভাগে ভাগ করে নিয়েছি। আমি দিকটা দেখি হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট, রিসার্চ বেস, ওভারঅল কাজটা কিরকম হচ্ছে না হচ্ছে, আচ্ছা, সেইটা মানে দেখার দিকটা আমি দেখি আর কি। আচ্ছা, এবার আসবো আমি সোমনাথের কাছে। সোমনাথ শীল, সোমনাথ। তোমার ব্যাকগ্রাউন্ড একটু জানতে পারবো? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড খুব বড় নেই, তাই সময় খুব বেশি লাগবে না। মূলত ছবি আঁকা যদি শিল্পচর্চার মধ্যে ধরা হয়, মানে আমরা যেটা বসে আছি আর কি, ছবি আঁকা ছোটবেলা থেকেই ভালো লাগার জায়গা। ঠিক। বাড়িতে যে ক্যালেন্ডার থাকতো, সেই ক্যালেন্ডারে যদি সিনারি থাকতো সেটাই দেখে দেখে আঁকতাম, বা কোনো দেবী দেবতার ছবি সেটাই দেখে দেখে আঁকতাম। ঠিক। তারপরে আমার একটা ভালো শেখার জায়গা হয়েছিল যে আমি কোথাও মানে টাকা দিয়ে কোথাও যেমন আঁকার যে কোচিং গুলো হয় সেখানে শিখিনি, কিন্তু আমি একটি ফ্রি কোচিং সেন্টারে পড়তাম আর কি, ঠিক। যেখানে আমি এখনো যুক্ত আছি টিচার হিসেবে। তো সেই কোচিং এর একজন দাদা, তিনিও আর্টিস্ট, তিনি আমাকে প্রথমবার বলে যে এরকম দেখে দেখে আঁকিস না, পাশেই যেহেতু লেক রবীন্দ্র সরোবর, ঠিক। ওখানে সামনে বসে কোনো একটা গাছকে আঁক, বা কোচিং এ পড়ছিস, আমাদের ওপেন এয়ার কোচিং হতো আর কি, খোলা আকাশের তলায়, তাহলে পড়াশোনার পরে ওইখানেই বসে বসে এই লেকটাকে আঁক। এইভাবে আমাকে দেখিয়েছে যে ডাইরেক্ট প্রকৃতির সঙ্গে আঁকাটাকে জুড়ে ফেলা, এটা আমি ওখান থেকে শিখেছি। তাই আমার কাছে যদি ওই যেমন করে হয় না আঁকার ক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ডিগ্রি আমার কাছে নেই। ক্লাস 9 এর পরে যখন মনে হয়েছিল যে আর্ট কলেজে বলে একটা প্রতিষ্ঠান আছে যেখানে শেখা যায়, সেটা যখন আমরা 10-11 পর্যন্ত মানে যেতে থাকি, 10 পর্যন্ত আমার ঘরে কোনো কারেন্ট ছিল না, তাই মানে 11 এর ক্ষেত্রে সায়েন্স পড়া বা এইসব ক্ষেত্রে আমি যেতে পারিনি আর্থিক কারণে, এবং আর্ট কলেজের জায়গাটাও গাইড পাইনি আর কি। তো সেক্ষেত্রে আমার ইচ্ছা থাকলেও সেটা খুব বেশি প্রকাশও করতে পারিনি, বা যাদের কাছে প্রকাশ করেছি সেই প্রকাশ থেকে আমি সেই গাইডেন্সটা পাইনি।
আচ্ছা সোমনাথ, যদি আমাকে একটু সহজে খুলে বলো, দুটো জিনিস তোমার কাছ থেকে জানতে পারলাম, যে একটা হচ্ছে ইলেকট্রিসিটি ছিল না, আর একটা হচ্ছে তুমি ফ্রি কোচিংয়ে পড়তে। তোমার বাড়ি কোথায় আর তোমার বাবা মা কি করতেন? আচ্ছা, আমার বাড়ি হচ্ছে চারু মার্কেটের ঠিক পেছনটায়। বলতে পারেন যে না, আমার বলতে অসুবিধা না নেই। না, একদমই আমার মনে হয় আমার কোনো বাবা অসুবিধা নেই। মানে যাদেরকে আমরা বলতাম যে সমাজ বন্ধু হিসেবে বইতে পড়া হয়, যে যারা রাস্তাঘাট পরিষ্কার করে বা এ করে, আমার বাবা এখনো পর্যন্ত আমার পাশের বাড়ি বা অন্য কোনো বাড়িতে গিয়ে তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাদের বাজার করে দেওয়া, এই সমস্ত কাজ করে, এবং মা এখনো লোকের বাড়িতে রান্না করা, আইসিডিএস এর কাজ করে। ওদের সাথে পরিচয় কিভাবে হলো তাহলে? এখন এলে কিভাবে? আচ্ছা, প্রথমত ওর সাথে পরিচয়ে আমার একটা জায়গায় কাজ করতে গিয়ে, মূলত সেটা বিভিন্ন রকম, হ্যাঁ, সাংগঠনিক জায়গা। মানে সেটা থিঙ্কার্স না, থিঙ্কার্সের আগে? থিঙ্কার্স এর আগে। ও যে বললো যে নাটকের যে জায়গা, না, আমি বলছি তোমরা সাংগঠনিক নয়, অ্যাকচুয়ালি তোমরা কি করো? রাজনৈতিক হ্যাঁ, সংগঠন। রাজনৈতিক সাংগঠনিক, মানে পাতি কথা হচ্ছে এসএফআই করো নাকি? না না, না না, না। তাহলে আমাদের হচ্ছে এসইউসিআই কমিউনিটি। এসইউসিআই কমিউনিস্ট, সেই জায়গা থেকে তোমাদের দুজন বন্ধুত্বের হ্যাঁ, হ্যাঁ, ইয়ে হয়, মানে হ্যাঁ, পরিচয় মানে হয়। আমি তো থাকি অন্য জায়গায়, হুম। ও থাকে বাদামতলা ও এলাকাতে আলাদা এলাকা। বা রাসবিহারী এলাকায়। আচ্ছা। তো সেই রাসবিহারীতে আমি, ওদের একটা নাটকের গ্রুপ ছিল ওদের হ্যাঁ। বন্ধুদের, সেই নাটকের গ্রুপে আমি গেছিলাম, নাটক বা কিছু কিছু করাতাম বা শিখতাম নিজেও। ঠিক, তো এই জায়গা থেকে ওরও ওই আর্ট এবং আমার আর্ট মিলে যোগাযোগটা হয়েছিল। যোগাযোগ হয়ে গেছে। তারপরে একটা ভাই দাদার সম্পর্ক তৈরি হয়। তারপর আমি জানতে পারি যে ও একটি পুজো সংগঠনের সঙ্গে যুক্ত, ক্লাবের সাথে যুক্ত। গব্বর সিং। যে জন্য আমার এর কাছে আসা, সেটা হচ্ছে এর বেসিক কাজ কি, এর ব্যাকগ্রাউন্ড পরে জানবো। তোমাদের থিঙ্কার্সে তোমার কাজ কি? এই যে আর্টস নিয়ে কাজটা ওরা করবে, হুম। সেটার কমার্শিয়াল পারপাসটা আমাকে দেখতে হয় মেনলি। না, একটু খোলাখুলি বলো। খোলাখুলি বলতে, যে কাজটা আমরা করি হ্যাঁ। থিঙ্কার্সের, যে পেমেন্ট রিলেটেড এবং যে টোটাল বাজেট রিলেটেড কাজগুলো আমাকে দেখতে হয়, সেগুলোই আমি দেখি। কোথাও কোনো পেমেন্ট আটকে গেলে সেগুলো নিয়ে তার পরবর্তী স্টেপ কী হয় সেগুলো আমাকে দেখতে হয়। এবং ম্যানেজমেন্টটাও দেখে। Overall এটাই আমায় দেখতে হয় ওর যে mainly। চেহারা, ওর যে লুক দেখে আপনারা বুঝতে পারছেন, ও যেভাবে ম্যানেজমেন্টের কথা বলছে, এখানে কিন্তু ম্যানেজমেন্ট মানে বেসিক্যালি কাজ করতে গিয়ে একদিন হয়েছে, আমাদের তো প্রত্যেক দিনের একটা খরচ ঠিক, থাকে, যে ঠিক, খাওয়া দাওয়ার ঠিক। একটা ব্যাপার। সেক্ষেত্রে একদিন হয়তো পার ডে একটা 100 টাকা করে করা আছে, যে বাজেট আছে, যে আমরা দুজন 100 টাকা করে খাবো। বা আমি অরিত্র একটা ডাকনাম আছে, আমরা যে নামে ডাকি আর কি, বাবান্দা। বাবান্দা। থাক নেই হয়তো স্পেসে, এরকমও হয়েছে, ফোন করে বলছি যে বাবান্দা, আমরা দুজন খেতে এসেছি, আজকে একটু বেশি টাকার খেতে ইচ্ছে করছে, একটু খাবো, আচ্ছা, তাহলে একটু টাকাটা পাঠিয়ে দিও তো। মানে আমরা একেবারেই কোনো টাকা পয়সার হিসেবও রাখি না। টাকা তোমাদের কাছে থাকেই না, পুরোটা ওর কাছে থাকে। মানে থিঙ্কার্স এর যা টাকা হয় ওর কাছে থাকে, ওর কাছেই থাকে। বাবান্দা মানে থিঙ্কার্স এর অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী, শুধু অর্থমন্ত্রী না, মানে স্পেসিফিক মানে অর্থমন্ত্রী। একদম টাকা আদায় কিভাবে করতে হবে, তোমরা সেই স্বাধীনতাটা তখনই পাও যখন যখন কাজটা তোমরা করে যাও, টাকা পয়সার দিকে কোনোদিনই চিন্তা করতে হয় না, পুরোটাই চিন্তা ওর। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? রাসবিহারী। রাসবিহারীতে। একটু ব্যাকগ্রাউন্ডটা বলো। ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি কমার্সের। আর যদি আর্টিস্টিক সেন্স যেটা বলা হয়, যেটা এখন বলা হচ্ছে দুর্গাপুজো আর্ট যেটা উঠে এসছে, সেই আর্টটাকে অনেক ছোট থেকেই দেখার সুযোগ ছিল। রাসবিহারী একটা বড় ক্লাবের পাশেই আমার বাড়ি, নাম বলো, অসুবিধা নেই। বলো না, অবশ্যই। বাদামতলা আসার সঙ্গে মানে বাদামতলা আসার সঙ্গে মেম্বার তুমি? মেম্বার, অবশ্যই মেম্বার। এবং আমার বাড়ির সামনে পুজোটা হয়, সেখান থেকে ছোট থেকে দেখা, পুরো বাড়ি সেখানেই ছিল। আমরা একসাথেই ছোট থেকে পুজো দেখতাম, মানে ছোট মানে একদম ছোট থেকেই পুজোটা দেখা। সেখান থেকে দেখতে দেখতে নিজেদের মধ্যে আলোচনা করা, কোনো এক সময় 2017-18 দিকে একটা আলোচনায় আমরা জড়িয়ে পড়ি। তখন আমরা একটা ডিসিশনের মতো, একটা চেষ্টার মতন করি। সেই চেষ্টা থেকেই আজকে আমরা এখানে বসে আছি, এখানে Thinkers বসে এর আছো। জায়গায়। আচ্ছা, তোমাকে আরো একটা কথা বলি, তুমি যেটা মিস করে গেলে, তোমার কর্মজীবন যে ছিল, সে কর্মজীবনে তোমার এই যে এক্সপিরিয়েন্স, এটা কিভাবে এলো একটু বলে দাও। সেইভাবে বলতে গেলে এই মানে থিঙ্কার্সে শুরুর আগেই চাকুরি জীবন যেটা হয়, চাকরি জীবনে শুরু করেছিলাম তখন 2017। ঠিক। শুরু মানে মাস মাইনের চাকরি শুরু করেছিলাম লোন রিকভারি থেকে। আচ্ছা, আমি দুটো বড় ব্যাংকের হয়ে আর একটা স্মল ফিনান্সের লোন রিকভারি করতাম। তো সেইটার একটা ব্যাকগ্রাউন্ড তো রয়েছে। তো সেই জন্য আমার টাকা মেরে দেবে থিঙ্কার্স, আমাদেরই বা আমারই তো সন্তানের মতন, সন্তান তুল্য বলতে গেলে। তো সেই সন্তানের টাকা মেরে দেবে, সেটা তো একটু সমস্যার বিষয় হয়ে। আচ্ছা, আমার নলেজে যতটা আছে থিঙ্কার্স,
থিঙ্কার্স 2019-এ প্রথম পুজোর জায়গাতে আসে, কালী পুজোতে, তাই তো? হুম। আর ম্যাক্সিমাম যে সাকসেস যদি আমি বলি, কালী পুজোর থেকেই এর নাম এতটা বেশি ছড়ায়, তারপর তোমরা দুর্গা পুজোতে পা দাও। তথ্যে কিছু ভুল নেই তো? না একদম তাহলে যদি সেরকমই হয়, তাহলে 2019, হুম। 2020, 21, 22, 23, 24, 25, 26, আজকে এই বছর নিয়ে 8 বছর তোমার মানে পুজোতে তোমরা রয়েছো। 3 বছর মনে হয় দুর্গা পুজোতে এসছো। না, 2 বছর হয়ে গেছে অলরেডি, এটা 3 নম্বর। 3 বছর হুম। অলরেডি তো কাজ শুরুই করে দিয়েছো, তাই হ্যাঁ না? অবশ্যই। সেই অনুযায়ী যদি হয়, তোমার বয়সটা আমি যদি জানি, তারপর আমার প্রশ্নটা শুরু হবে। আমার এখন 26 বছর বয়স। 26 বছরের বয়সের একটা ছেলে 8 বছর ধরে যে পুজো করে, হিসেব মতো তো শিশু শ্রমিকে তোমার থিঙ্কার শুরু হয়। না, না, তখন আমি ছিলাম অ্যাডাল্ট। তোমার বললে তো হবে না, আমাকে যে কোনো শিশু শ্রমিকই করা যাবে না। তুমি তাহলে কিভাবে এলে এত কম বয়সের মধ্যে? বেসিক্যালি 2019 সালে, তোমার বয়স কত ছিল? তখন 19 বছর বয়স আমার। 19 বছর। হ্যাঁ। বাবা। ভাবনা চিন্তাটা শুরু হয়ে গেছে, কিন্তু সবে সবে তখন আমার মানে 18 কমপ্লিট হয়েছে, মানে 2018 শেষ দিকে। বাবান্দা মানে অরিত্র মুখার্জি, আমরা হ্যাঁ। দুজনেই তো এক ক্লাবের, বাদামতলা একই আশার পাড়ায়। সঙ্গ। আমিও বাদামতলা আশার সঙ্গের হুম। একজন মেম্বার, ফলে একই পাড়ায় বেড়ে ওঠা, ছোটবেলা থেকে একসাথে খেলা। ঠিক ঠিক। কোথাও গিয়ে একদিন একবার 2018-তে একদিন বাবান্দাকে বললাম যে, বাবান্দা মনে হচ্ছে না আমরাও পারবো। এটার একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, যে কেন মনে হলো যে তোমরাই পারবে? মানে দীর্ঘদিন পুজো দেখছি, হ্যাঁ। পুজোর উন্মাদনা দেখছি, পুজোর প্রাইজের বাদামতলার উন্মাদনা, বাদামতলার উন্মাদনা দেখছি, রয়েছে। যুক্ত রয়েছি। আচ্ছা আচ্ছা। এবং কোথাও গিয়ে বুঝতে পারছি যে যে জিনিসগুলো লাগে, ঠিক। কোথাও গিয়ে আমরাও চেষ্টা করলে এটা পারবো। এবং যে একটা চর্চা রয়েছে হুম। বেসিক, সেই জায়গাটা থেকেও একটা কনফিডেন্স তৈরি হচ্ছে। হয়তো ছবি আঁকাটা অতটা চর্চায় নেই, কিন্তু ওভারঅল যে কনসেপ্ট রিলেটেড দুর্গাপুজোর ইভলিউশনটা তো তখন থেকে শুরু হয়ে গেছে, মানে দুর্গাপুজোর যে বিবর্তন, ঠিক। সেই বিবর্তনে যে কাজকে ভালো লাগছে লোকের, সেই কাজে লোকে যেভাবে ভেবে এগোচ্ছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে ভাবনা চিন্তার দরজাগুলোতে জোরে জোরে করা নাড়লে আমার থেকেও এইরকম ভাবনা চিন্তা বেরোতে পারে। সেইটা থেকে বাবান্দাকে একদিন বলা যে, বাবান্দা চলো একটা কিছু করি, মনে হচ্ছে পারবো 2018-তে। এবার কোথায় পারবো? কিচ্ছু নেই, চালচুলোহীন দুটো ছেলে বা তিনটে ছেলে, এদেরকে কে কাজ দেবে? ঠিক। কোনো এক্সপিরিয়েন্সই নেই, কিচ্ছু নেই, তাহলে কি হবে? এবার আমি একদিন আমার বন্ধুকে, কলেজের বন্ধুকে বললাম যে, জানিস তো ভাবছি যে এরকম একটা কিছু করতে পারি। ও আমাকে বলল যে, তাহলে চলে আয় না আমাদের পাড়ায় কালী পুজোটা কর। দুর্গাপুজোতে আমরা অত বাজেট দিতে পারি না, বাজেটে করতে পারি না, কালী পুজোটা আমাদের হাতে আছে। ওরাও তো ছোট, ও তো তখন সবে 19 বছর হয়েছে। কালী পুজোটা আমরা করি, তোরা আমাদের থিম কর। এবার থিম করব, এবার তো একজনকে লাগবে যে ছবি আঁকতে জানে, ছবি আঁকতে পারে। আচ্ছা। হঠাৎ মনে হলো যে, বাবান্দা সোমনাথ দাকে বলি। সোমনাথ দা খুব সুন্দর দেওয়ালে আঁকছে, দেওয়াল লিখছে, ঠিক আছে, যেহেতু রাজনৈতিক পরিচয় চলেই এসছে এতক্ষণে, ঠিক আছে। ঠিক। আর সোমনাথদার পাড়ায় একটা ছোট্ট কালী পুজো হতো। ঠিক। কিভাবে কালী পুজো করতো ওরা? যে ধরুন অগ্রণীর কিছু ওই পড়ে থাকা জিনিস আছে, তারপর ধরুন ওর বাড়ির পাশেই ধরো ওই কোনো একটা পুজো হয়েছে, দুর্গাপুজো, কিছু পড়ে থাকা জিনিস আছে, ওইটাকে অ্যাসেম্বল করলো, ঠাকুরের পেছনে যে চালচিত্র, সেটা আমরা নিয়ে চলে এলাম। নিয়ে চলে এলো, নিয়ে এসে পুরো পাড়াটাকে সাজানো, কালী ঠাকুরটাকে সাজানো, এইভাবে দেওয়ালে নিজেরা এঁকে নিল, ঠিক আছে, এইটা করছে। আমি বলছি, বাবান্দা ও যখন এইটা পারছে, ওর ছবি আঁকাও দেখেছি আর ওর মানে দেওয়াল লেখাও দেখেছি, ও মনে হচ্ছে আমাদের 1, 2, 3 হতে পারে, ঠিক আছে। এইবার বাবান্দা বললো, চ তাহলে বলি। এবং ওই যে পিরিয়ডটা বললাম না যে 18-19 বছর বয়স, সোমনাথ দাও তখন শুধু টিউশনই পড়ায়, আমার তো টিউশনই পড়ি, আমিও যদিও 18 থেকেই টিউশনই পড়াই, কিন্তু সেটা একটা, এবং নিজের পড়ার তো আছে, কলেজে পড়ি তখন। বাবান্দা অনেক ছোটবেলা থেকে, ওর মনে হয় আমি 11-12 থেকেই ও ইভেন্টের কাজ করতে শুরু করে, মানে ও ভীষণ হার্ডওয়ার্কিং একজন, মানে আমার প্রজন্মের, আমার আশেপাশে দেখা একজন হার্ডওয়ার্কিং হচ্ছে অরিত্র মুখার্জি। এবং ও 4 চাকা চালাতে পারে, সমস্তটাই পারে। এবং সেই মোমেন্টে যখন আমরা 2019-এর প্রথম পুজোটা করছি, বেহালার অনেকটা ভেতরে, আমাদের বাড়ি থেকে বেহালাটা অনেকটাই দূর তখন, নিজেদের টাকা পয়সা, মানে প্রথম পুজো, মানে কাজ দিয়েছে, কাজটা সাজানো,
ফলে টাকা পয়সার মানে সাহস নেই, মানে সেটাই। বলা যে যায় সেটাই কনসেপ্ট নেই। এটা বেহালাতে? হ্যাঁ, বেহালাতে প্রথম বছর 2019, 19 মানে কাজ করতে দিয়েছে আবার কি টাকা, মানে যাতায়াতের টাকা চাইবো, সেটাই। মানে এটা মানে আসছে না, মাথায় নেই। তখন আমাদের কাছে টাকা পয়সা নেই, তখন ফিনান্সিয়াল সাপোর্ট বলুন যা বলুন সবটাই কিন্তু অরিত্র মুখার্জি। এবং আমার মনে আছে যে আমাদের এই বাটাম বা যা লাগতো হয়তো ক্লাব নিজে কিনতে পারছে না যে ক্লাবে করছি, ওর একটা পুরনো সেকেন্ড হ্যান্ড স্কোডা গাড়ি ছিল, সেই আচ্ছা। স্কোডা গাড়ির ডিগিতে চেপে, তারপর ওর বাবার একটা পোলো, ওর বাবার একটা ট্যাক্সি ছিল, ও নিজে চালিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক। আমরা বসে আছি, মেটেরিয়াল যাচ্ছে ওখানে, এবং ওখানে ওটা লাগবে। 2019টা ততটা বলার নয়, আমরা যে কাজটায় ব্রেক থ্রু পেলাম, মানে প্রথম পরিচয় হলো সবার সাথে, যে অনেকে কিছু কিছু লোক বলতে শুরু করলো যে থিঙ্কার্স বলে একজন কাজ করছে, থিঙ্কার্সরা কাজ করছে। ঠিক। কারা থিঙ্কার্স, চলো দেখি, খোঁজ নি। ঠিক। এইটা হচ্ছে 2021-এর কালী পুজো, বেহালার ওই ক্লাবটিতে। এবং সেই কালী পুজো টাইমস অফ ইন্ডিয়াতে ছবিও বেরোয়, এবং আমরা পুরস্কারও পাই, কালী পুজোর যে পুরস্কার আছে, এবং বেশ কিছু প্রাইজের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হই। ফলে একটা আলোচনা তৈরি হয়, এবং সেখানে একটা কাজটাই ছিল হচ্ছে সর্বজনীন কালী পুজো বলে আমরা নাম দিয়েছিলাম। কনসেপ্টটা এটা ছিল যে তখন সবে সবে কোভিড গেছে, ফলে একটা কমিটি যারা দুর্গাপুজো করার পর কালী পুজো করে, কিন্তু তাদের দুর্গাপুজো করারই বাজেট নেই কোভিডের জন্য। ঠিক, ঠিক। ফলে তারা কি করছে, দুর্গাপুজোর প্যান্ডেলটা জাস্ট খুলে নিয়ে কালীটাকে বসিয়ে দিচ্ছে, ঠিক। এবং বাজেট নেই বলে সর্বজনীন দুর্গাপুজোর ব্যানারটার ওপরে কাগজে কালী লিখে চেপে দিতে হচ্ছে। এই যে বাজেট ক্রাইসিসটা, এটাই ছিল আমাদের থিম, সর্বজনীন কালী পুজো। ঠিক। এবং এই পুরো ডিজাইনটা করেছিল সোমনাথ দা, কনসেপ্ট ছিল আমার, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ওই একটা ছবি যেখান থেকে কালী দেখা যাচ্ছে, কালীটা দেখা যাচ্ছে, মা কালীকে দেখা যাচ্ছে হচ্ছে দুর্গার 10 হাতওয়ালা একটা ফ্রেমের মধ্যে দিয়ে, এবং তার দুপাশে দুটো সিঁড়ি ঝুলছে, এবং এই দুটো সিঁড়ি ঝুলিয়েছিল অরিত্র মুখার্জি, এবং এই সিঁড়ি দুটো যে ঝুলছিল যে কাছিতে, সেই কাছিটাও অরিত্র মুখার্জির। আজও সেই কাছিটা কিন্তু অরিত্র মুখার্জি ওই ক্লাব থেকে ফেরত পায়নি। ফলে থিঙ্কার্সের যাত্রা শুরু যেখান থেকে, সেখানে এই তিনজন ইকুয়াল ইম্পর্টেন্স রাখে। নামটা কি ভাবনা হলো? নামটা একদম শুরু থেকেই, নামটা শুরু থেকেই এটা কে ভেবেছিল আর কেন? আমি ভেবেছিলাম ভাবনা যে- চলছে সেইটা থেকেই থিঙ্কার্স, যে আমাদের তো কিছুই সম্বল নেই, ভাবনাটাই সম্বল। ভাবনাটাই সম্বল, কি করব, মানে তিনটে ছেলে আমরা কাজ করতে যাব, আমরা কি নিয়ে কাজ করব, না আছে কিছু মানে পরিচয় কারোর সাথে, না আছে কোনো Art college background। অভিজ্ঞতা, না আছে একাডেমিক ডিগ্রি, কি আছে তোমার কাছে? ভাবনা আছে, তাই আমরা থিঙ্কার, তাই আমরা থিঙ্কার্স। তোমাদের স্ল্যাগটা কি জানো? যে ক্যাচ লাইন যেটা আছে, খুব সুন্দর ক্যাচ লাইন তোমাদের একটা আছে। শিল্পের বিকাশেই হোক চিন্তার প্রকাশ। 21 সালে তখন আমার সবে একটা অপারেশন হয়েছে, ওই সুব্রত বলল যে সোমনাথ দাকে থাকলে 3 নম্বর জন হয়ে যাবে। এবার আমার তো খুব ভয় করছে যে প্রজেক্টটা কি করে নামবে, তো আমি ডিজিটালে টোটালটা ড্রয়িং করলাম উইথ লাইট করে ওদেরকে পাঠিয়ে দিলাম, এবং ওরা ওইটা দেখে 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 কাজটা তুলছে। লাস্ট 2 দিন আমি গেছিলাম, এবং জাজমেন্টের সময় যখন আমার অভিজ্ঞতা নেই, ওরা তো একটা বড় ক্লাবের সঙ্গে যুক্ত বলে অভিজ্ঞতাটা আছে, সেখানে সামনে দাঁড়িয়ে আছেন আমাদের এই পুজোর ফিল্ডের দিগ্গজরা, মানে সুশান্ত পাল, ভবত সুতার, এনারা দাঁড়িয়ে আছেন। আমার তো পা এরকম করে কাঁপছে, জিজ্ঞেস করছে যখন তখন আমি বলছি, পেছন থেকে শুভ্র এরকম করে হাত দিয়ে বলছে বলে যাও, মানে শুধু এইটুকানি, কিন্তু আমার যে কি হচ্ছে সেটা আমি বোঝাতে পারছি না। অ্যাকচুয়ালি তুমি ন্যারেশনের কথা বলছো, যে ন্যারেট করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ন্যারেট মানে বোঝাচ্ছে কাজটা, যে বোঝাচ্ছে। এটাকে এইটা করেছি, এ করেছি, এবার ওর একটু টেনশন হচ্ছে, এবং আমি তখন বলছি না এই দিকটা নিয়ে বলো, হ্যাঁ। বলো, ঠিক আছে। কিন্তু ও বলছে না, যেখানে ও বলতে পারে ভালো সেখানে ও আমাকে ঠেলে দিচ্ছে, আমি তো বুঝতে পারছি না যে কেন। যাই হোক, সেটা ভালো করে গেল। তারপরেই আমাদের হঠাৎ করে শুভ্রর কাছে একটা ফোন আসে, শ্যামাপল্লী শ্যামাসংঘ থেকে, অভিরূপ বলছি, আমরা 2022-এর জন্য তোমাদের চাইছি, তোমরা কি করবে? কালী পুজো, এটা যে প্রথম। এই হচ্ছে প্রথম রেমুনারেশন ওয়ার্ক অফ থিঙ্কার্স। এর আগে কোনোদিন থিঙ্কার্স রেমুনারেশন কি সেটা মাথায় আনতে পারেনি। 2019 2020-তে আমরা কাজ করিনি, যেহেতু কোভিড পিরিয়ড ছিল। বলে ওরাও করে উঠতে পারেনি। 2021-এও আমরা নো রেমুনারেশন কাজ, এই প্রথম 2022-এ এবার থিঙ্কার্সের কাছ থেকে টাকা আসতে পারে, এই একটা ধারণা তৈরি হলো। ঠিক। এবং সেখান থেকে 2022, 2023, 2024, 2025 25। 4 বছর আমরা টানা শ্যামাপল্লীতে কালী পুজো করেছি।
আর কোনো রকম দুর্গাপুজো তখন কোনো রকম প্ল্যান বা সম্ভাবনা কিছু ছিল না, শুধুমাত্র কালী পুজো কন্টিনিউ করছো। তোমাদের সাকসেস এতটাই ছিল কালী পুজোতে যে এর কোনো কম্পিটিটর কি এখন রয়েছে এই কালী পুজোতে? না, একটা কথা বলতে দ্বিধা নেই। দেখুন, মানে আমরা যে সময় একটা কালী পুজো শুরু করছি 2021-এ, 21-এ, হ্যাঁ। সেই সময়ে কালী পুজো যেরকমটা ছিল, আস্তে আস্তে এখন কিন্তু কালী পুজোরও একটা বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিবর্তন না, বলো ভালো বিবর্তন। ভালো বিবর্তন। হ্যাঁ, এই মানে বছর তো আরো চাপ আছে কি? এবছর আরো চাপ আছে, মানে এবছর হচ্ছে ম্যাসিভ বিবর্তনটা দেখতে Massive দেখতে বিবর্তন, চলেছে হ্যাঁ। কলকাতাবাসী। শোনো, আ- এরকম বলার কিছু নেই। তোমরা আগে ভালো করে কথাটা শুনে রাখো। তোমরা যদি কালী পুজো করতে করতে দুর্গাপুজোতে গিয়ে কম্পিটিশন দেওয়া শুরু করতে পারো, তাহলে দুর্গাপুজোর যারা মানুষরা রয়েছে তারা কেন কালী পুজোতে আসতে পারবে না? না, সেটা তো বটেই, কিন্তু একটা ব্যাপার থাকে যে দুর্গাপুজোর এত হেক্টিক শিডিউলের হ্যাঁ, পর ঠিক ঠিক তারপর আবার আমরা কালী পুজো করবো কেন? ঠিক। এবং বড়দের তো অনেক বেশি চাপ, অগ্রজ যারা, হুম, তারা তো অনেকগুলো কাজ করেন একসাথে। সেটাই। ফলে তারা তারপর কালী পুজো করাটা, এবং কালী পুজো করা কিন্তু মনে হয়েছে হয়তো এটা যখন সম্প্রচারিত হবে তখন মানে দ্বন্দ্ব আসতে পারে। কালী পুজো কিন্তু দুর্গাপুজোর থেকে একটু বিট টাফ। এক হচ্ছে বাজেট অনেক শর্ট, দ্বিতীয় হচ্ছে টাইম ইজ ভেরি ভেরি শর্ট। তার কোন পরিপ্রেক্ষিতে টাইম শর্ট বলছো? মাঠ পাওয়াতে? অ্যাবসলিউটলি, কেন ওই মাঠে কি দুর্গাপুজো হয়? হ্যাঁ যদি নাও আচ্ছা। হয় দুর্গাপুজো, যদি নাও হয়, হ্যাঁ, যদি সেই ক্লাবই দুর্গাপুজো করে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সে লক্ষ্মী পুজোর আগে কোনোভাবেই কালী পুজোতে মাথা দিতে পারবে না। হ্যাঁ, কারণ এনগেজমেন্ট রয়েছে। এবং শুধুমাত্র বড় বড় ক্লাব বলে বলছি না, অনেক ছোটখাটো ক্লাবের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হয়। কারণ যারা কালী পুজোর সাথে যুক্ত, তারা কোনোভাবে গিয়ে দুর্গাপুজোর সাথেও যুক্ত থাকেন, এবং আচ্ছা, তারা আচ্ছা। গিয়ে লক্ষ্মী পুজো অবধি, ওই দুর্গাপুজোর ব্যাপারটা কাটিয়ে লক্ষ্মী পুজো অবধি পড়ার পর যে টাইমটা পাওয়া যায় কালী পুজো করার জন্য, এবং এখন তো কম্পিটিশন, এরা সবাই কম্পিটিশন করতে চায়, ফলে কালী পুজোর 2 দিন আগে প্যান্ডেল কমপ্লিট করতে হবে, এবং লক্ষ্মী পুজোর পর থেকে করতে হবে। টাইম পিরিয়ড কত? 10 দিন। তোমরা কি 10 দিনের মধ্যে কাজ কমপ্লিট? অবশ্যই। আমরা গত বছর শ্যামাপল্লী শ্যামা সঙ্গে যে কাজটা করেছি সেটা মাত্র 8 দিনে শেষ করেছি আমরা। এবং বলা যায় যে কালী পুজোর যা যা সফলতা পাওয়া উচিত বা হয়, সবটাই আমরা অ্যাচিভ করতে পেরেছি 10 দিনের মধ্যে? 8 দিনের মধ্যে। 8 দিনে? 8 ডেজ তো তার মধ্যে এবং প্রতিমা সব কমপ্লিট? সব সব। এবং তার থেকে বড় কথা, আমরা 2টো কাজ করেছি সে বছর। হ্যাঁ মানে রিজেন্ট 25 যুব ছাত্র বলে আরেকটা ক্লাব হ্যাঁ, করেছি, হ্যাঁ, হ্যাঁ, এবং আমরা মেনলি ম্যাক্সিমাম ইয়ারেই 2টো করেই কালী পুজো করেছি। 2022-এও 2টো, 2023-এ 2টো, শ্যামাপল্লী এবং এসবি পার্ক, ঠাকুরপুকুর এসবি পার্ক। ঠিক ঠিক। 24-এ কেবলমাত্র একটা করেছিলাম, কারণ সে বছর আমরা প্রথম দুর্গাপুজোয় পা দিই। তাই আমরা বুঝে উঠতে পারিনি যে দুর্গাপুজো সামলে 2টো কালী পুজো কি আমরা করতে পারবো। ঠিক। ফলে আমরা ঠিক করি যে একটাই কালী পুজো করবো, এবং তার পরের বছর 2025-এ আমরা একটা দুর্গাপুজোর সাথে 2টো কালী পুজো করি। কিন্তু আগামী বছর, মানে এই যে বছরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই 26-এ যেহেতু প্রথমবার আমরা 2টো দুর্গাপুজো করছি, তাই আমরা একটাই কালী পুজো করতে চলেছি। হ্যাঁ, আমি এখানে একটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে তুমি শ্যামাপল্লী শ্যামা সংঘতে দুর্গাপুজো করেছো 2025-এ, 25-এ করেছি। আবার কালী পুজো করেছো। হুম। তাহলে কিভাবে এটা সম্ভব হলো? এটা আমরা এটা তো ভাবিনি কখনো এটা। 2024-এও কিন্তু এটা হয়েছে। আচ্ছা, 22-এও এটা হয়েছে এইটা না, কখনো 22-এ ভাবিনি। মানে আমি বলছি যে 22-এ অন্য অন্য কেউ কোনো অন্য করেছে। শিল্পী করে- করেছে। না, করেছে। আমি এইটার কথা বলছি, কারণ মাথা তো ওই 3টেই। হ্যাঁ, আমি 2024 আর 25-এর কথা বলছি। 10 দিনের মধ্যে সম্ভব কিভাবে হতে পারে? নিজেদেরই প্যান্ডেল, নিজেদেরই শুধু খোলা, 10 দিনে- আবার নতুন ইমপ্লিমেন্ট করা। না, প্যান্ডেলটা খুলতে হয় না, কারণ ওদের ক্লাব প্রেমাইসেসে ওরা কালী পুজো করে। আর মাঠে করে দুর্গাপুজো, মানে ওই কালীপুজোর জায়গাটা ছেড়ে তারপরে কিন্তু ওখানে অফিস রুমটা হয়, ফলে অফিস রুমটা খুলে প্যান্ডেলটা করতে হয়। তাই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা মোটামুটি আগেই কালী পুজোর স্টেজের প্ল্যানিংটা করে ফেলি, ফলে অফিস রুমটা বাঁধিই আমরা কালী পুজোর স্টেজের মতো করেই। যে কথাটা শুভ্র বলছিল যে কালী ঠাকুরটা পুজোটা কঠিন, টাইম দিয়ে বলেছে। আবার পুজো করার দিক থেকে বা আমরা যখন এই ডিজাইনটা করি যে কেমন প্রতিমা হবে, কেমন প্যান্ডেলটা হবে, তখন আমাদের প্রতিমা ভাঙাটার খুব অসুবিধা হয়। আজকের দুর্গাপুজোর যেভাবে গ্রহণযোগ্যতা বেড়েছে, আমরা নানানভাবে দুর্গা ঠাকুরকে কল্পনা করতে পারি বা সবকিছুর মধ্যেই প্রতিমাকে আনতে পারি, কিন্তু কালী ঠাকুরকে যেহেতু একদম পাড়ার পুজো, হ্যাঁ, সেখানে পাড়ার মহিলারা যখন পুষ্পাঞ্জলি দেবেন তখন আদৌ মেনে নিতে পারবেন তো? আবার এরকম ব্যাপার আছে। কালী পুজোর সেই তো যে- মানে আরাধনা, হ্যাঁ। সেখানেও একটা অনেকগুলো জটিলতা আছে, অনেক কঠিন। জটিলতা নয়, কঠিন, কঠিন কঠিন। কঠিন ব্যাপার। মানে আরাধনা কিন্তু মানে বলা হয় অনেক কঠিন, মানে কালী রুষ্ট হন, ফলে সেই জায়গা থেকেও ইভলিউট করতে চাইলেও করাটা একটু ডিফিকাল্ট। তো এবছর তো আমি তোমার 2টো কাজ দেখলাম, 2টো কাজ একদম 2 রকম ডিফারেন্ট করেছো। হ্যাঁ, তাহলে এইগুলো এতটা ভাঙলে কি করে? তখন রুষ্টর গ্রহণযোগ্যতা তো মানে
আস্তে আস্তে মানে কালী ঠাকুর রুষ্ট হচ্ছেন কিনা বলতে পারছি না, মনে হচ্ছে তো হচ্ছেন না, তাহলে তো আজকে দাঁড়িয়ে আমরা এই ইন্টারভিউটা দিতাম না। ফলে আমার মনে হয় যেহেতু আমি ছোটবেলা থেকেই নাস্তিকতার সাথে বড় হয়ে ওঠা, আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ার যে অনেস্টি নিয়ে যা করা হয়, সততা নিয়ে যে কাজ করা হয়, তাহলে সেই কাজ সফল হতে বাধ্য। তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, যারা নতুন প্রজন্মের দুর্গাপুজো করছে সেই 3 জনের নাম, আর কালী পুজো করছে সেই 3 জনের নাম। যেমন হচ্ছে থিঙ্কার্স, তারও তো আরো মানুষরা রয়েছেন, হুম। আমরা নামগুলো জানি না, দর্শকরা নামগুলো জানতে চাইছে। না, দুর্গাপুজোর অবশ্যই আমাদের থেকে কিছুদিন আগে শুরু করা, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমাদের খুব কাছের। ঠিক। তার নাম হচ্ছে তাপস দত্ত। আচ্ছা, তাপসদা আচ্ছা। তাপসদা দীর্ঘদিন মানে কাজ করছেন। গত বছর হাতিবাগান সার্বজনীনে কাজ করেছে, ঠিক, এবছরও বোধহয় সনাতন দিনদার সাথে কাজ রয়েছে তার। এবছর 26-এ হাওয়া সকাল করছে। 26-এ কালী পুজো করছে হাওয়া সকালে, আচ্ছা, সুব্রত মৃধাদা হচ্ছে প্রতিমা করছেন তার সাথে। তাপসদা তো খুবই ভালো কাজ করছেন, এবং দুর্গাপুজোর সাথে কিন্তু কালী পুজোরতেও যদি বলতে হয় তাহলেও কিন্তু তাপসদাই আসে। আচ্ছা, তাহলে একটা নাম হলো। আর আমাদের সাথে সাথে কাজ করছে হচ্ছে ধীমানদা, ধীমান সুতার। আমাদের থেকে কিছুদিন আগে মানে কয়েক বছর আগে ঠিক। দুর্গাপুজো শুরু করেছেন। ধীমানদাও আমাদের খুবই কাছের, ঠিক। মানে মানে বন্ধু বলা যায় না, দাদা আর কি। ঠিক। ধীমানদা কাজ করছে। আর কালী পুজোতে একজন বলে যে আমাদের মতো করে সে কালী পুজো শুরু করেছিল, এবং সেই কালী পুজো থেকেই তার দুর্গাপুজোয় যাওয়া, কোথাও গিয়ে যেন তার যে হওয়াটা, সেটার পেছনে আমাদের একটা মানে বলে ভালো লাগা থেকেই বলে, আমরা বিশ্বাস করি না, কিন্তু সে আমাদেরকে এতটাই ভালোবাসে বলেই বলে। ঠিক। তার নাম হচ্ছে সুশোভন রায়। কালী পুজোয় তো যথেষ্ট ভালো কাজ করেছে। গত ঠিক। বছর 2টো কালী পুজো একসাথে করেছে, মানে থিঙ্কার্স ছাড়া হ্যাঁ। আর একজনই 2টো কালী পুজো করেছিল, সেটা হচ্ছে সুশোভন দা। আচ্ছা। ফলে সুশোভন রায়, এবং ও দুর্গাপুজোও করছে এই বছরও। ও বোধহয় মোস্ট প্রবাবলি বেহালা ফ্রেন্ডস করতে হ্যাঁ, চলেছে, বেহালা হয়েছে। সুশোভন রায়। মানে আমি কিন্তু আশেপাশের আমাদের আমি বলে হ্যাঁ। এই 3টে না, নামকেই না, আমি বললাম, তোমাদের generation এছাড়া নাম জানার প্রচুর চেষ্টা করছি। জন কিন্তু কাজ করছে। এতে সুবিধা কি হলো, যে যারা প্রথম শ্রেণীর রয়েছেন আর্টিস্ট, তাদের নাম তো সবাই বলে। হুম। আমরাও জানার চেষ্টা করব, দর্শকরা জানতে পারবেন যে এই মানুষগুলো রয়েছে। না, তাই না? অবশ্যই না বললে তো আমরা কখনোই জানতে পারবো না, তারা পিছনেই থাকবে। সব সময় একটা নামকে উঠে আসতে গেলে তাকে পুরস্কারই পেতে হবে, না, না, সেটা তো একদমই নয়, তাই না? একদমই না। আমি বলি যে প্রতিটা ক্লাব চেষ্টা করে, সবসময় চেষ্টা করে প্রত্যেকটা ক্লাব যে নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়া। আমি জানি না কতটা চেষ্টা করে। এই বছর থেকে বা আগের বছর থেকে এটার প্রচলনটা বাড়ছে অনেক কারণেই। অনেক কারণে, যেহেতু একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে, যারা পুরস্কার পায়নি তারা প্রত্যেক বছর যাতে পুরস্কার পায়, এরকম একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে বলে। কিন্তু এমন একটা ক্লাব আছে যারা সত্যি করে নতুন প্রজন্মকে সুযোগ দিয়েছিল, সেটা হচ্ছে শ্যামাপল্লী শ্যামা শ্যামা সংঘ। দীর্ঘদিন ধরে তারা কালী পুজোতে নিজেদেরকে টেস্ট করে, তোমরা অ্যাপ্রুভ, মানে তোমরা অবশ্যই দেখিয়ে দিয়েছো যে তোমরা কতটা Potential. পোটেনশিয়াল রয়েছে। তারা তাদের দুর্গাপুজোটাও তোমাদের দায়িত্ব দিয়েছে। তোমার চোখে শ্যামা সংঘ। আমি থ্যাঙ্কফুল শ্যামাপল্লী শ্যামা সংঘের প্রতি, এই কথাটুকু বলে এটা বলা যাবে না। না, কারণ 2024 সালে প্রথম যখন মানে 2024-এর তো নয়, 2023 সালের শেষে আমাদেরকে বলা হয় যে আমরা কিন্তু তোমাদেরকে নিয়ে ভাবছি দুর্গাপুজো করব। এবার আমি মনে হয় যে তুমি দুর্গাপুজোর সিনারিও বা ক্লাবের সিনারিওটা যথেষ্ট জানো। সেই জায়গা থেকেই তুমি বুঝতে পারছো যে একজন নতুন শিল্পী, যার কোনো হুম। দুর্গাপুজোর প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সই নেই, ঠিক। কোনো রেকর্ডসই নেই, তাকে যে ক্লাবগুলো একটা মিনিমাম বাজেট দেয়, ঠিক। যে এই বাজেটে করতে হবে, এবং অ্যাপ্রোচই করে হয়তো তাই জন্য, ঠিক। যে আমাকে এই বছরের পুজোটা এই বাজেটে করতে হবে, তাহলে চলো একটা নতুন আর্টিস্ট নিই। কিন্তু একদম। শ্যামাপল্লী শ্যামা সংঘের ক্ষেত্রে মানে উই আর রিয়েলি মানে থ্যাঙ্কফুল টু দেম, যে ওরা কিন্তু ওইভাবে ভাবনাটা ভাবেনি। ওরা ভেবেছিল যে আমরা কালী পুজোটা যদি এত সুন্দর করতে পারি, হয়তো দুর্গাপুজোতে সুযোগ পেলে হয়তো আরো ভালো করব। কারণ তুমি আগেই যে কথাটা বললে, সেটা কিন্তু 2025-এ প্রথম এক্সপ্লোর্ড হলো, হুম। যা রিলিজড হলো, যে হুম। এইভাবে ভাবলে ওই পুজোর যে অস্কার সেটা আসতে পারে। ঠিক। কিন্তু 24-এ কিন্তু এটা কোনো ব্যাপারই ছিল না, এরকম কিচ্ছু ছিল না। না। এবং তারা সেই 24-এ দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু একটা কাজ করার মতো যথেষ্ট, প্রথমবার কাজ করার মতো যথেষ্ট বাজেট দিল, আমরা মনে করি। বাজেটও দিয়েছে, বাজেটও দিল, জায়গা দিয়েছে, প্লাস বাজেটও দিয়েছে, এটা আমরা মনে করি। হ্যাঁ, হ্যাঁ। যে প্রথমবার কাজ করতে গেলে তাদেরকে যে বাজেটটা দেয় অন্যান্য ক্লাব, সেই তুলনায়
ঠিকঠাক যথেষ্ট বাজেট দিয়েছে হচ্ছে শ্যামাপল্লী শ্যামাসংঘ, এবং আমরাও সেটার ওপর রেসপেক্ট রেখে আমাদের দিক থেকেও যতটুকু করণীয় এবং কাজটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরাও কিন্তু ওদের দিকটা মাথায় রেখে আমরাও আমাদের রেমুনারেশনটা একটা মিনিমাম জায়গায় রাখি, যে আমরাও মানে তখন আমরা জানতে পারছি, বুঝতে পারছি যে আশেপাশের সবাই কত টাকা করে নিতে পারেন, করতে পারে। তারপর আমরা তিনজন কথা বললাম যে না চলো, প্রথমবার নামছি, ওরা আমাদের এতটা ভরসা করছে, কাজটাকে যত দূরত্ব অবধি নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা করি। ঠিক। ফলে আমাদের পোর্শনটাও আমরা সেইভাবেই ঠিক করি। কিন্তু শ্যামাপল্লী শ্যামাসংঘের আরো একটা যেটা খুব মানে আমাদের ভালো লাগা, সেটা হচ্ছে ওয়ার্ক যে এনভায়রনমেন্ট, মানে যেটা খুব ম্যাটার করে কাজ করতে গেলে। সব থেকে বড় কথা যে টাকা পয়সার থেকেও বা বাজেটের থেকেও কাজ করার পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ হয়। ঠিক। মানে একটা মানে যে কোনো জায়গায়, মানে সেটা শুধু মানে দুর্গাপুজোর প্যান্ডেল করা, কালী পুজোর প্যান্ডেল করার ক্ষেত্রে না, মানে অনেকেই যারা আইটি সেক্টরেও কাজ করেন তারাও বারবার ওয়ার্ক কালচার নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে শ্যামাপল্লী শ্যামাসংঘে কাজ করতে গিয়ে আমরা কিন্তু যথেষ্ট ফ্রিলি কাজ করতে পেরেছি। এবং মানে দেখুন, সবারই তাদের মানে তাদের প্যান্ডেল, তাদের এলাকার প্যান্ডেল, সেটা নিয়ে তো একটা কনসার্ন ব্যাপার ঠিক, থাকবেই, ঠিক। যে কি হচ্ছে না হচ্ছে। আমার মনে হচ্ছে এই জায়গাটা আরেকটু হলে না বেটার হতে পারতো। ঠিক। সোমনাথ দা, তুমি কিন্তু এটা একটু অন্যভাবে ভেবো। এটা তো হতেই পারে, এটা হবেই, এটা হবেই, হ্যাঁ। কিন্তু তারপরেও মেনে নেওয়া বা হাসি মুখে থাকা ঠিক। এবং যেটা আমরা করছি তার উপর কনফিডেন্স রাখা, ঠিক। এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং সেই জায়গাটা কিন্তু শ্যামাপল্লী শ্যামাসংঘ আমাদেরকে প্রত্যেক বছরই দিয়ে আসছে। কি নাম আছে ওনাদের? যারা- আমাদের 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 দায়িত্বে সাথে যার কথা হয়, আমার বন্ধু স্থানীয়, আমাদের বয়সী, ঠিক, ওর ঠিক। থেকে একটু ছোট, যেহেতু ও আমাদের থেকে একটু বড়। আচ্ছা, তার নাম হচ্ছে অভিরূপ, অভিরূপ দাশগুপ্ত। আচ্ছা। ও কিন্তু এই মুহূর্তে আমরা মনে করি হ্যাঁ। যে এই মুহূর্তে অভিরূপ দাশগুপ্ত কিন্তু দুর্গাপুজোর একজন দক্ষ সংগঠক তো বটেই, হ্যাঁ। তা ছাড়াও ও অনেকটা এগিয়ে আছে, কারণ ও দুর্গাপুজো এবং কালী পুজো পরপর দুটোরই সংগঠক। সেটাই, সেটাই। এবং ওর বাবা এবং পাড়ার সিনিয়ররা রয়েছে, কি নাম বাবার? অম্লান দাশগুপ্ত। আচ্ছা। এবং তার সাথে আরো অনেকেই রয়েছে হ্যাঁ। ওই পুজোর সাথে যারা রয়েছে, বুম্বাদা বলে একজন রয়েছেন, তারপর স্বপন জেঠু রয়েছেন, ঠিক, ঠিক। ছোটকাদা রয়েছেন, আরো পাড়ার মহিলারা রয়েছেন, ঠিক। অভিরূপের মা রয়েছে, ঠিক। তারা সবাই যথেষ্ট কিন্তু অভিরূপ কোথাও গিয়ে এই যে দুর্গাপুজোর পালস, এই যে ভালো লাগা, এই যে প্রাইজ, এই যে তৈরি করা, এটার একটা মানে উন্মাদনা তার মধ্যে, ঠিক আছে, এবং সেটার আঁচ আমাদের মধ্যে পড়েছিল বলেই 2024-এ ওই মেনলি চেয়েছিল যে থিঙ্কার্স এবার দুর্গাপুজোটা করুক। জিজ্ঞেস করছি, তোমাদের টিম যেরকম এই তিনজনকে দেখতে পাচ্ছি, আরেকজনের কাজ আমি সবসময় দেখতে পাই, যখনই থিঙ্কার্সের কাজ হয় তখন প্রতিমা যে করেন আরেকজন অরিগ্ন, এই টিমের যে কম্বিনেশনটা সবসময় দেখতে পাই। কেন অরিগ্ন? প্রথম থেকে অরিগ্নোকে আমরা পাইনি, যদিও থিঙ্কার্সের মানে পথ চলা থেকে অরিগ্নোকে আমরা দেখতে পেয়েছি কালী পুজো শুরু করার সময়, যে ও প্রতিমা তৈরি করছে অন্য একজন শিল্পীর এতে। আমরা ওর কাজ দেখতাম, ভালো লাগতো। তারপর ও গভর্নমেন্টের স্টুডেন্ট, হুম। তো সেই জায়গা থেকে ওর বিভিন্ন প্রতি বছরই দেখছি আমরা আমাদের কাজকে কেন্দ্র করে। শুভ্র বলেছে যে প্রথম দিকের কাজ আমাদের খুব রেমুনারেশন ভিত্তিক হতো না, হ্যাঁ। বাজেটও খুব কম, মানে মানে কেউ বিশ্বাসই করতে পারবে না যে 40,000 50,000 টাকা আমাদের কালী পুজোর বাজেট, ঠিক আছে, টোটাল মিলিয়ে ওই গ্র্যান্ডারে। সেটা কি করে সম্ভব? 19-21-এর কথা। তখন আমাদের সঙ্গে অরিগ্নো নেইও। ঠিক। তো তখন আমরা তো ওই অন্যান্য প্রতিমা শিল্পীকে পেয়েছি, কিন্তু অরিগ্নোকে যখন থেকে আমরা পাওয়া শুরু করলাম বা পেলাম, হ্যাঁ। তখন একটা অ্যাডভান্টেজ আমরা যেটা দেখতে পেলাম ওর মধ্যে, যে বিং আ স্টুডেন্ট অফ গভর্নমেন্ট আর্ট কলেজ বা আর্ট কলেজ, হুম। ওর মধ্যে আর্টকে বোঝার তো একটা ক্ষমতা আছেই। প্লাস আমরা যে থিঙ্কিংটা নিয়ে চলি, যে সাবজেক্টটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ধরুন একটা স্কেচ আমি করেছি ঠিক। প্রতিমার, যেহেতু আমাদের প্রত্যেক কাজটার প্রিলিমিনারি স্কেচগুলো আমরা করি, তারপরে ও সেটা নিয়ে ভেবে আবার ডেভেলপ করে। ঠিক। আমাদের মধ্যে কথা হয়, যেমন আমাদের তিনজনের মধ্যে হতেই পারে ও ফিনান্সিয়াল দিকটা দেখে, হতেই পারে ও শুধুমাত্র রিসার্চ দিকটা দেখে, কিন্তু আমরা প্রজেক্টটা নামানোর আগে পর্যন্ত আমরা তিনজন সবটাই জানি, এরকমই অবস্থা পর্যন্ত আমাদের আলোচনা হয়। আমরা অরিগ্নোকে সেই পার্টে নিয়ে এসেছি, আচ্ছা। যে একদমই প্রজেক্টের প্রত্যেকটা পার্ট, হয়তো প্রতিমা ছাড়া অন্য স্কাল্পচার ওর দায়িত্বে নেই, কিন্তু আমরা ওকে বলে দিই ওই স্কাল্পচারটা ওই মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, ওটার টেক্সচারটা এরকম, তাহলে প্রতিমাটার টেক্সচারটা এরকম হতে পারে কিনা। ঠিক। মানে ধরুন গত বছরের কাজে যদি দেখেন যে আমাদের দুর্গা ঠাকুরটা একজন রমণীর মতো হয়েছিল, নিষাদ রমণী,
তার হাতে বাকছাল দেওয়া হয়েছিল, যেটা আমাদের প্রথম আইডিয়াই ছিল না। ঠিক। আমরা করতে 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 হঠাৎ করে মাথায় এলো যে উনি শিকার করছে, তাহলে সেই সময়ে মহাভারতের যে স্কেচগুলো আমরা পাচ্ছি অন্য শিল্পীদের, সেখানে দেখতে পাচ্ছি শিকার যারা করে তাদের এখানে বাকছাল থাকে, এখানে একটা বাকছাল থাকে। আমরা বললাম যে অরিগ্নো এটা দিলে কেমন হয়, বলছে খুব ভালো হয়, করে দেখি। এইভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ধীরে ধীরে, এবং আমাদের যেহেতু ওদের মানে একই বয়সী আর কি, বয়সটা একই রকম, প্যারামিটারটা ম্যাচ করে। এবং আমরা কাজ করতে গিয়ে ওই চা খাওয়া, গল্প করা, আড্ডা মারা, খাওয়া দাওয়া সবকিছুর মধ্যেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করার প্রচুর সুযোগ পাই। তো আমরা চেষ্টা করি যে ওই একজনের আলাদা সেক্টর সেইভাবে না করে পুরোটা নিয়ে ভেবে যদি পুরোটাকে দাঁড় করাতে পারি। আফটার অল লাইট টাইট পড়ার পরে গোটাটাই তো একটা আর্ট। একদম মানে আমাকে লাইটের যে ডিরেক্টর তাকেও কিন্তু সবটা বলতে হয়। সে আমাকে বলে দেয় যে ডেকোরেটরকে দিয়ে কাজ করানোর সময় তুমি ওই জায়গাটা ফাঁকা রাখবে, ওখান থেকে আমি একটা আলো মারবো। তো এই টোটাল প্রজেক্টের মধ্যে অরিগ্নো আমাদের সেই পার্টটা হয়ে যায়। আর সব থেকে বড় কথা, আমরা যেটা মনে করি এবং যে দুর্গাপুজো একটা আর্ট স্পেস ক্রিয়েট করেছে, হুম। তো অবশ্যই এটা একটা আইডল সেন্ট্রিক আর্ট হওয়া উচিত। সেইখানে অরিগ্নো হচ্ছে আইডল মেকার বা আর্টিশিয়ান, যেটা আমরা এখন মানে পুরস্কারের ক্ষেত্রে যেটা আসে, এবং ওর তাই জন্যই আমাদের সমস্ত প্রজেক্টের মধ্যে ইনভলভ হয়ে থাকাটা জরুরি। এবং এই মা দুর্গা যেহেতু মানে সেন্টারে রয়েছেন, তাই প্রত্যেকটা স্কাল্পচার, সোমনাথদা যেটা বললো যে প্রত্যেকটা স্কাল্পচারের কাছেও কোথাও গিয়ে যদি একটা লিঙ্ক না তৈরি হয়, হুম। তাহলে কিন্তু পুজোর জন্য যে আর্ট চর্চাটা, সেইটার সার্থকতা কি কোথাও তৈরি হয় না। কিন্তু এটা আমাদের ভাবনার জায়গা থেকে, ঠিক আছে। অনেকে আবার হয়তো অন্যরকম ভাবে ভাবতে পারেন বা ভাবেনও, সেটা তো মানে কেউ তো কাউকে দিব্যি দিয়ে দেয়নি বা কেউ তো কাউকে বলে দেয়নি যে শিল্প চর্চাটা এরকম ভাবেই হবে দুর্গাপুজোর, ঠিক আছে। ফলে যেটা যার ভাবনা, আমরা থিঙ্কার্সরা আমরা এইভাবে ভাবতেই ভালোবাসি, এখনো অবধি ভেবে চলেছি। এই প্রতি বছর যেরকম অরিগ্নোর সঙ্গে কাজ হয়, এই বছর যেমন দুটো দুর্গাপুজোর ক্ষেত্রে বলছি হুম। আর কালী পুজোটাও, এই হুম। তিনটেই কি অরিগ্নো? তিনটেই অরিজিনাল। আচ্ছা, অন্য কারো এন্ট্রি নেই? প্যারামিটারটা মিলে গেছে তো অনেকটা, অনেকটা সেফ জোন, আমরা একে অন্যকে বুঝতে পারছি, আচ্ছা, কাজ আচ্ছা। ওয়ার্ক প্রসেসটা ভালো লাগছে, আচ্ছা, কি দরকার, ও যখন পারছে আমাদের সাথে থেকে যেতে, এটা কি একসাথে কাজ ডিসিশন করতে। শুধুমাত্র তোমাদেরই হয় না ক্লাবেরও হয় যে আমার এবার ৭৫ বছর আছে, আমি এবার বড় কোনো শিল্পী মানে এখনো প্রতিমা অবধি শিল্পী? তো মানে ক্লাবও চেয়েছে, আমরাও চেয়েছি, হয়েছে। আচ্ছা, মানে এখনো অবধি তোমাদের- আমরা এখনো ফেস করিনি যে আমরা একেই আইডল আর্টিস্ট ভাবছি, তোমরা এবার কাজ করবে কিনা ভাবো। অনেক আচ্ছা। ক্লাবে কিন্তু হয় এটা, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, সত্যি কথা। কিন্তু আমাদের ক্ষেত্রে ভাবিনি, আমরা অরিগ্নোর নামই ফার্স্ট বলি, ঠিক। এবং ক্লাব তো অবশ্যই ও যা কাজ করছে হ্যাঁ। হ্যাপিলি অ্যাপ্রুভ করে। ঠিক। ফলে সেই জায়গাটা তো কোনো আশার অবকাশই হয় না। আচ্ছা, তুমি যে প্রথম প্রশ্নটা থেকে শুরু করেছিলে, সেটা থেকে আমরা একটু সরে যাচ্ছি, কিন্তু কাজের কথা বলতে বলতে সোমনাথদা যখন বলছিল, হুম। সেটা আমার মনে হলো যে খুবই গুরুত্বপূর্ণ ঠিক, একটা ঠিক, জায়গা। ঠিক বলো। সেটা হচ্ছে যে টিম থিঙ্কার্স আর কে কে আছে। হুম। এই যে প্রশ্নটা, একদমই। থিঙ্কার্স বলতে আমরা কি শুধু তিনজন নাকি আরো কেউ? একদমই। আমরা এই ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাসী নয় বলেই আমরা একটা কোলাবোরেটিভ নেম রেখেছি। ঠিক। আমরা চেয়েছি আমাদের সাথে যারা যারা কাজ করবে, তারাও এক একজন থিঙ্কার্স হয়ে উঠবে। আমাদের সাথে কাজ করে দীপঙ্কর হালদার, সূর্যদা বলে ডাকি। হ্যাঁ, উনি কি কি ও মানে ছবি আঁকে, ছবি আলপনা দেয়, পড়ছে। ভিজুয়াল আর্ট নিয়ে আচ্ছা, পড়ছে। আচ্ছা, আচ্ছা। ও কিন্তু ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, মানে 2021 থেকে আমাদের সাথে আছে। বাহ! এবং তার পরবর্তীতে এই 2025-এ যাদের নাম বলতেই হয়, হুম। তাদের একজনের নাম হচ্ছে সুদীপ মণ্ডল, এই মুহূর্তে বিশ্বভারতীতে পড়ছে। আর একজন হচ্ছে মৃগাঙ্ক শেখর বাগ, ইন্ডিয়ান আর্ট কলেজের ফাইনাল ইয়ার, মানে বিএফএ, ঠিক। ব্যাচেলার অফ ফাইন আর্টস এর। এরা দুজন কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের এই প্যান্ডেলের জন্য। এবং আরো একজন আছে, সে ভাই আমাদের সমস্ত কিছুতে ছবি আঁকায় থাকে। আমরা একটা ছোট্ট সরস্বতী পুজো করেছি, কালী পুজো করেছি, সমস্ততেই আসে। সেও কিন্তু, তার নামও হচ্ছে সুমিত চক্রবর্তী। এরা কিন্তু প্রত্যেকেই কোথাও গিয়ে একজন করে থিঙ্কার্স, এবং অরিগ্নোও যদি কাজ করে আমাদের সাথে, অরিগ্নোও কোথাও গিয়ে একটা থিঙ্কার। একটা thinker। তাই জন্য কিন্তু অনেকে ভাবে, মানে এটা কিন্তু সত্যি হয়েছে আমাদের সাথে, নাম বলবো না ক্লাবের। 2026-এ আমাদেরকে একজন ডেকেছে, ডেকে আমরা আলোচনা করতে করতে বলছে যে আর তোমরা যদি করো কাজ, তাহলে তো অরিগ্নো ঠাকুর করবেই। আমরা সমস্তটা শুনে না, হট করে ও বসেছিল পাশে, ও এরকম করে তাকিয়েছে যে কি বললে এটা,
তারপর আমি বললাম যে না, এরকম ভাবার কোনো কারণ নেই ঠিক। যে আমরা কাজ করলে অরিঘ্ন কাজ করবেই। অরিঘ্ন অবশ্যই আমাদের সাথে কাজ করতে ভালোবাসে বলেই আমার মনে হয়, আর আমরা তো অরিঘ্নর সাথে কাজ করতেই ভীষণ ভালোবাসি, এখানে বলেছি। কিন্তু এরকমটা ভাবার কাজ নেই, আমরা একসাথে কাজ করি যখন, তখন মিলেমিশে থিঙ্কার্স হয়ে যাই। ঠিক ঠিক যেহেতু আমরা কোলাবোরেটিভ নেম, আমরা কোনো ইন্ডিভিজুয়াল নেম নয়, ফলে এইভাবে আমরা ভাবতে ভালোবাসি। আচ্ছা, তুমি মাত্র বললে যে একজন আর্ট কলেজের যে স্টুডেন্ট রয়েছে সে পড়াশোনা করছে এই মুহূর্তে। হুম হুম। তিনজন। তিনজন নাম বললে। একটা এমনি সবসময় চর্চাতে ওঠে যখন আলোচনা চলে যে আর্ট কলেজের ছেলেরাই দুর্গাপুজোগুলো করছে, আর তারপর তারা তাদের মতন করে দুর্গাপুজোর ক্ষেত্র যেটা রয়েছে হুম। সেটাকে তারা সাজাচ্ছে, আর্ট গ্যালারির মতন বানাচ্ছে। আমি ওই পার্টটা পরে আসছি। আমি বলতে চাইছি সবসময় উঠে আসে যে আর্ট কলেজের ছেলেরাই দুর্গাপুজোতে ঢুকছে। হুম। তোমাদের ক্ষেত্রে একদম অন্যরকম দেখছি যে ৩ জনের মধ্যে কেউ আর্ট কলেজের নয়। হুম। কিন্তু কাজ করাচ্ছে আবার আর্ট কলেজের ছেলের সাথেই। হুম। এই কম্বিনেশনটা হুম। যদি বলি, আমি কিছু পুরনো আর্টিস্টদের নাম বলছি না, আমি এমনি বলছি যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকছে যে আর্ট কলেজ, নন আর্ট কলেজের। ঠিক আছে? আর্ট কলেজের ছেলে আর নন আর্ট কলেজের ছেলে। হুম। তোমরা তাহলে কোন সেক্টরে পড়ছো? নন আর্ট কলেজের ছেলের এত ভালো কাজ হচ্ছে যে আমি আমরা তো শুরু- ভেবেছিলাম যে হয়তো আর্ট কলেজেরই ছেলে। আমি শুরুটা বলছি, হয়তো সোমনাথ দায়ের পরবর্তীতে বলবে। হ্যাঁ। আমরা যেহেতু আমাদের তিনজনের সাথে এখনো অবধি কথা বলে মনে হচ্ছে যে আমাদের প্যারামিটারটা মোটামুটি একই লাইনে চলছে, তাই তো? একদমই। মানে কোথাও গিয়ে দুজন দিকে কথা না, বলছে না। না। আমরা যেটা বিশ্বাস করি, এটা আমাদের কালেকটিভ আলোচনা, সেটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেটের বাইরে যেটা ম্যাটার করে যায় সেটা হচ্ছে প্রজ্ঞা, বা যেটাকে বলা হয় জ্ঞান। মানে যা শিখছি, নলেজ আর জ্ঞান কিন্তু এক নয়। জ্ঞান হচ্ছে যেটাকে আমি আত্মস্থ করছি, এবং সেই আত্মস্থ করার জায়গাটা হচ্ছে চর্চা। আমার কাছে একটা সার্টিফিকেট আছে, দিয়ে সেই সার্টিফিকেটের বেস করে আমার যদি জ্ঞানটা বা আমার যে প্রজ্ঞাটা, সেটাকে জাজ করা কি যায়? আমার মনে হয় না, বা আমাদের মনে হয় না। কারণটা হলো, দুর্গাপুজোর একটা মণ্ডপ তৈরি করা এবং ক্যানভাসের পাতায় একটা ছবি আঁকা আমাদের মনে হয় না সেম। আচ্ছা, কেন কি মনে আলাদা হয় হয়? না? হ্যাঁ। কারণ একটা দুর্গাপুজো ওভারঅল কাজ করতে গিয়ে যা যা করতে হয়, একজন ডেকোরেটরকে সামলাতে হয়। ডেকোরেটর যদি তিনটা ঠিকঠাক মারতে পারে, তাহলে আমি ঠিকঠাক তার উপরে আঁকাটা আঁকতে পারবো। ঠিক। এবং আমার ওপর যদি ডেকোরেটর রেগে গিয়ে যেন তেন প্রকারে তিনটা মেরে দেয়, তাহলে কিন্তু আমি সেইভাবে সেটা ফুটিয়ে তুলতে পারবো না। তাই আমার দায়িত্ব ডেকোরেটরকে ঠিক করে রেখে ওই কাজটা করানো। ঠিক। এটা কিন্তু আমার ছবি আঁকার সাথে সাথে সমান গুরুত্বপূর্ণ। একদমই তাই। এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। আমার কাছে বাজেট নেই, আমি বুঝতে পারছি ওইখানে লোহার স্ট্রাকচার হলে ভালো হতো। ঠিক। আমার কাছে বাজেট নেই, আমাকে ভাবতে হচ্ছে কিভাবে লোহার স্ট্রাকচারটাকে অন্য কিছু দিয়ে সাবস্টিটিউট করে ইউজ করি। এই যে সমস্তটা, এটা কিন্তু একটা অভিজ্ঞতা, এটা কিন্তু একটা যাত্রাপথ, এবং ঠিক। এই মিশেলটা তৈরি হয় বলেই একটা ভালো কাজ তৈরি হয়। তাই এইগুলো করার জন্য যে চর্চাটা দরকার, রেগুলার চর্চা করার দরকার। হ্যাঁ, সোমনাথ শীলের কাছে কোনো রকম বিএফএ ডিগ্রি নেই, হুম। এমএফএ ডিগ্রি নেই, ঠিক। কিন্তু সোমনাথ শীলের কাছে চর্চা আছে, সোমনাথ শীলের কাছে অভিজ্ঞতা আছে। তাই এই চর্চা এবং অভিজ্ঞতায় সম্বল দিয়ে সোমনাথ শীল এই প্রজ্ঞাটা অর্জন করেছে, যে প্রজ্ঞার উপর ভিত্তি করে একটা কাজ করা যায়, একটা শিল্প স্থাপন করা যায়। সেটা তো ইকুয়াল গুরুত্বপূর্ণ। কেন আমার মেরিট, ঠিক। আমার প্রজ্ঞা একটা সার্টিফিকেট দিয়ে জাজ করা হবে? ঠিক। অবশ্যই ওর কাছে সুযোগ থাকলে ও পড়তো, অবশ্যই আমার কাছে, আমার যদি ভালো লাগতো আমি পড়তাম আর্ট নিয়ে। কিন্তু আমার মনে হয়েছে আমরা কিন্তু আজকে এই জয়িত্রী টিভিতে বলছি, আমরা কিন্তু পড়াশোনা করি, আমরা জানার চেষ্টা করি, আমরা বড়দের কাছ থেকে বোঝার চেষ্টা করি, এবং যে একাডেমিক্সে যে বইটা পড়ানো হয়, এরকম তো বইয়ের দোকান বলে না যে তোমাকে বই দেবো না, তুমি ইন্ডিয়ান আর্ট কলেজে পড়ো না, তুমি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ো না, তোমাকে এই বইটা দেওয়া যাবে না। ঠিক। ফলে আমার কাছে সেগুলো অ্যাভেলেবেল আছে। সেই পড়া থেকে যদি আমার সেই প্রজ্ঞাটা দরকার হয়, আমি সেটা অর্জন করব, সেটার খোলা তো আছে আমার কাছে। ঠিক। তাই একটা সার্টিফিকেট কখনো মনে হয় না আমাদের জাজ করতে পারে। থিঙ্কার্সের চর্চাটা কতটা আমি দর্শকদেরকে শুধুমাত্র বলি, তোমরা আরো অ্যাড করবে তার মধ্যে। আমি যখন এসেছি তখন এদের উদ্ভাস নামে একটা এদের ক্যাম্পেইন চলছে, এটাকে কি বলো? এটা ক্যাম্পেইন একটা ইভেন্ট কি বলো? ইভেন্ট। একটা ইভেন্ট হচ্ছে যেখানে লাইভ পোর্ট্রেট করা হয়
প্রায় 100-150 জনের মতন সব মানুষরা আসেন। সেগুলো বিভিন্ন কলেজের টিচারও হতে পারে, শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে। তারা আসছেন এবং স্টুডেন্টরা আসছেন, স্কাল্পচার করছেন, পেইন্টিং করছেন। সমস্ত দায়িত্ব থিঙ্কার্সের। চর্চাটা এতটাই থাকে। না, এটা আসলে আমরা 2019-এই পাশাপাশিভাবে আরেকটা অর্গানাইজেশন খুলি, কন্ট্যাক্ট লেন্স প্রোডাকশন বলে। ইনিশিয়ালি ভেবেছিলাম যে শর্ট ফিল্ম বানাবো, ওই ভিজুয়াল আর্ট চর্চা একটা। এটা কোন সালে? 2019-এই। ভাই কি করছো তুমি? তোমার বার্থ সার্টিফিকেট আমাকে দিও, একবার আমি দেখাবো সত্যি কি 19? হ্যাঁ, আমার বয়সটা 19। আমি সেটাই বলছি, সত্যি কি 2020-তে সব লকডাউন, সবাই বাড়িতে বসে। তখন বলা হলো যে, তখন সোমনাথ দা তো খুব কাছের লোক হয়ে গেছে, সবাই একসাথে হয়ে গেছে, যে সোমনাথ দা চলো এটাকে একটা ক্রিয়েটিভ কমিউনিটি বানিয়ে দিই। ঠিক। কি করে ক্রিয়েটিভ কমিউনিটি? বুবলা, আমার ডাকনাম বুবলা। ঠিক। ঠিক আছে। আমি বলছি যে অনলাইনেই ছবি চাইবো, ছবি পোস্ট করবো। ঠিক। ঠিক আছে। অনলাইনেই গান কেউ গাইবে, গিয়ে ভিডিও করে দেবে, আমরা পোস্ট করবো। বাহ। দিয়ে সবাই সবারটা একটা প্ল্যাটফর্ম মতো তৈরি করবো। ঠিক। এবং সেইটাই যে কোথায় গিয়ে, এবং এখানেও কিন্তু অরিত্র মুখার্জিও আছে। অরিত্র মুখার্জি ছাড়া কিন্তু আমি, শুভ্রদীপ পাল, কোনোদিন শর্ট ফিল্ম বানাতে পারতাম না, পয়সাই ছিল না তো। ঠিক। পয়সা থাকবে তো একটা মিনিমাম, কোনো শুটিং করতে গেলে ক্যামেরা বন্ধুর, সমস্ত কিছু বন্ধুর হয়ে যাচ্ছে, কিন্তু কিছু খেতে তো হবে, সেই টাকাটাকে অরিত্র মুখার্জি। ঠিক। ঠিক আছে। ফলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু অরিত্র মুখার্জি ইকুয়ালি ইম্পর্টেন্ট। ফলে এই যে ক্রিয়েটিভ কমিউনিটিটা একটা তৈরি হলো, ঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে তারপর তার ফল ধরে সেইটাকে উদযাপন করতে করতে আমরা 2023 সালে প্রথম বললাম যে আমরা উদ্ভাস করি। ঠিক। এবং আমাদের সাথে পরিচিতি হলো এমন এক দাদার। ঠিক। দাদার নাম হচ্ছে সৌরভ সি। ও খুব ঠিক। ভালো আর্টিস্ট, আপনারা সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতেই পারবে। ঠিক। ও সুন্দর পোর্ট্রেট করে এবং খুবই ভালো আর্টিস্ট। এবং আমাদের যারা অগ্রজ, যাদের নাম এলো বা ঠিক। পরপর আসবে, তারাও কিন্তু ওকে খুবই ভালোবাসে, খুবই স্নেহ করে। আচ্ছা। ওর সাথে আলাপ হলো, ও আমাদেরকে অফার করলো, চলো কলকাতার প্রথম লাইভ পোর্ট্রেট ফেস্টিভ্যাল করি আমরা। কেউ তো করে না, না। আমরা করি। কি করব? যে স্টাডিটা আমরা কলেজে বসে করি, সেই স্টাডিটা আমরা মাঠের মাঝে করে এটাকে একটা কম্পিটিশনের নাম দিই। বা এই আইডিয়াটা কার বললে? এটা হচ্ছে সৌরভ সি। সৌরভ সি বলে। সি। হ্যাঁ, বাহ। সৌরভ সি, ও আর্টিস্ট। ও বললো এটা করি, চলো করি, কি ব্যাপার আছে। এর থেকে ওর থেকে যে যেরকম পারে টাকা দিয়ে কম্পিটিশন করা হলো। অনেক বড়রা এলেন এবং তারা তো দেখে আপ্লুত, বলছে যে প্রথম বছর করছো, এটা তো বোঝাই যাচ্ছে না দেখে। ঠিক। যে এটা তো একটা মানে অন্য মাত্রা পেয়েছে। ঠিক ঠিক। এবং আমরাও সেটাকে ভালোভাবে নিলাম এবং আমরা প্রত্যেক বছর চেষ্টা করি এটাকে কিন্তু একটা অন্য স্তরে নিয়ে যাওয়ার। ঠিক ঠিক। কারণ আমরা গত বছর থেকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা প্রথম 15 জন ঠিক। যারা হয় ফার্স্ট মেরিট, মানে দেখুন, মানে ওরকম ভাবে তো জাজ করা যায় না, তবুও যেহেতু বিচারকরা একটা স্থান দেয়, ঠিক। সেই 15 জনের কাজ আমরা নিয়ে যাই, আবার একটা গ্যালারি বুক করি, এটা তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার মতো। ঠিক। এবং তারা 3 দিন বা 4 দিন ধরে বাহ। সেইটা এক্সিবিট করে, ঠিক। নিজেদের এক্সিবিশন মনে করে। ঠিক। ঠিক আছে, এটা গত বছর থেকে করা হয়েছে, ঠিক। এবছরও করা হবে। এইভাবেই উদ্ভাস এগিয়ে যাচ্ছে, ঠিক। এইভাবেই থিঙ্কার্স এগিয়ে যাচ্ছে, এইভাবেই সোমনাথ শীল, অরিত্র মুখার্জি, শুভ্রদীপ পাল এগিয়ে যাচ্ছে। এখানে আমরা আর্ট এবং চর্চা নিয়ে, দুর্গাপুজো নিয়ে আলোচনা করব। মাঝের যে রয়েছে না অরিত্র, ও ইগনোর করার চেষ্টা করছে, ঠিক আছে? এবার ওর ফাইন্যান্সিয়াল ব্যাপারটা দু একটা প্রশ্ন করা আমার মনে হয় উচিত। কাজ করতে গিয়ে আমরা অনেক অনেক জায়গায় শুনেছি, এমনকি এবারও উঠে আসছে অনেক, যে কাজ করতে গিয়ে টাকা পয়সা অনেক সময় কি হয় যে সেটা দিচ্ছে না ক্লাব কখনো, এমন অনেক পরিস্থিতিতে হয়। ঠিক আছে, একটা কমিটমেন্ট হলো কিন্তু যখন পেমেন্টের সময় সেটা হচ্ছে না। সেই পরিস্থিতি তোমার 2022 থেকে 2026 পর্যন্ত বা 25 পর্যন্ত কতটা ফেস করতে হয়েছে? ফেস তো করতে হয়েছে, কমিটমেন্ট ফেলিওরও হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায়, বুঝতে হয়, যেটা শুরুতে বললাম যে আমি একটা প্রফেশনের সাথে ছিলাম, তো আমরা মোটামুটি বুঝতে পারি যে কে ইচ্ছাকৃত করছে আর কে বিপদে পড়ে করছে। যে ইচ্ছাকৃত করছে সেরকম ট্রিটমেন্ট হবে। একটু বলো না, একটু আমি দিচ্ছি না, আমাকে একটু ট্রিটমেন্ট দাও। না, 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 না। মোটামুটি একটা বলো যে এই এটা কথার treatment। কথা আর কি। এটা মোটামুটি বলো যে কি কি ট্রিটমেন্ট আছে। না না, আরে, এই অস্ত্র বাইরে বার করা যাবে না, অস্ত্র বাইরে বার করলে তো সব থেকে এক্সক্লুসিভিটিটা চলে যাবে। লাইট একটা
ট্রিটমেন্ট বলো, লাইট ট্রিটমেন্ট, যেহেতু দিচ্ছে না। লাইট সব থেকে লাইট ট্রিটমেন্ট হচ্ছে ফলো আপ, কন্টিনিউয়াস ফলো আপ। যেটা প্রফেশনে শিখে এসেছি, কন্টিনিউয়াস ফলো আপ করতে করতে লোক দেবে, দিতে বাধ্য, কতক্ষণ না দিয়ে থাকবে। যে জেনুইন তার ক্ষেত্রে বলা, যে জেনুইন নয় তার ক্ষেত্রে জেনুইন নয় তখন দেখুন, এটা তো আর মানে কি বলবো, এমন কোনো খোলা বাজারের ব্যবসা নয়। এটা দুর্গাপুজো একটা সম্মান জাতীয় জায়গা, ঠিক। জেন্টেলম্যানদের জায়গা, সেইখানে একটা মান সম্মানের ব্যাপার থাকে। তো সেই জায়গাটা যদি কোনো ফেস করতে হয়নি, দেখা যায় যদি কোনো ফেস করি তখন ভাববো। এখন অবধি সেরকম কোনো আচ্ছা। পজিশন আসেনি আমাদের যে বিলো দ্য বেল্ট বা বিয়ন্ড দ্য লাইন গিয়ে আমাদের কিছু করতে হয়েছে। এখন বাহ। অবধি হচ্ছে কমিটমেন্ট ফেলিওর যে হয়নি তা নয়, কিন্তু এমনও ফেলিওর হয়নি, আমার বুঝতে পারছি তাদের সমস্যা হচ্ছে, সেটা সলভ করে তারা রিপেমেন্ট করছে, সেভাবেই চলছে। একটু ডিলে হচ্ছে, কিন্তু কত delay? এখনো আমাদের যথেষ্ট। সেরকম কোনো জায়গায় আমরা পড়িনি যে কেউ ইচ্ছাকৃত করছে বা ইচ্ছাকৃত কেউ পয়সা দেবে না, এরকম কেউ এখন অবধি পাইনি। মুশকিলটা কি হচ্ছে বলুন তো, সেটা হচ্ছে আমরা দুজনে তো দুর্গাপুজোর মানে ক্লাবের সাথেও যুক্ত। আমরাও বুঝতে পেরে যাই যে মানে ও হয়তো এখন বুঝতে পারছে, কিন্তু আমরা হয়তো প্রথম থেকেই বুঝতে পেরে যাই যে কে ইচ্ছে করে পারছে না, কে দিতেই চাইছে না। কিন্তু আমাদের ক্ষেত্রে মানে মানে ইচ্ছে করেই দিচ্ছে না এরকমটা হয়নি এখনো। ফলে আমরা বুঝতে পারি যে আমরা এরকমই করি, মানে ধরুন আমাদের তো সমস্ত ক্ষেত্রে এগ্রিমেন্টে লেখাই থাকে যে পেমেন্ট স্ট্রাকচার অনুযায়ী যে এই টাইমে এত টাকা, এই টাইমে এত টাকা। আমরা বলি যে আমাদের টাকাটা এখন দিতে হবে না, হোল্ড করে যাও, মেটেরিয়াল ঢোকাও। কারণ আমরা বুঝতে পারি যে আমাদের যদি টাকা দিয়ে দেয়, মেটেরিয়াল ঢোকাবে কি করে? আর মেটেরিয়াল না ঢোকালে আমার কাজটাই তো হবে না। আমার কাছে হয় আমার রেমুনারেশন চলে এলো টোটাল, আমি কাজটাই করতে পারলাম না মাঠের, তাহলে কি লাভ? ফলে সেই জায়গাটা আমরা এখনো মেনটেন করতে পারছি, কারণ আমরা যাদের সাথে কাজ করছি তারা যথেষ্ট এই ব্যাপারটাতে সচেতন, এবং মানে যথেষ্ট সচেতন বলেই আমরা এত ভালোভাবে কাজ করতে পারছি। রিসেন্টলি মানে অনেক ঘটনা হয়তো আপনাদের কাছেও আসবে যে অনেক জুনিয়র আর্টিস্ট তারা তাদের টাকা পয়সা পাচ্ছে না, সেটা আর্টিস্টের কাছ থেকে হতে পারে, মেন আর্টিস্টের কাছে বা ক্লাবের পক্ষ থেকে। আমরা এই যে এত বছর ধরে কাজ করছি, অন্তত এইটুকানি বলতে পারি যে আমাদের সঙ্গে যারা কাজ করে, ও যাদের নাম বললো, আজ পর্যন্ত মানে জাস্ট আমাদের কাজ, এই যে বললো না যে আমাদের রেমুনেশন দিতে হবে না, আমরা এরকম করেই করেছি যে সুদীপকে, মানে সুমিতকে, মৃগাঙ্ককে দিয়ে দাও, দীপঙ্করকে দিয়ে দাও, আমাদেরটা বাদ রাখো। মানে আমরা এইভাবে করেছি যে যাতে তাদেরটা কোনো অসুবিধা না হয়। এমনকি প্রতিমা শিল্পীর ক্ষেত্রেও তাই। কিছু ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে হয়তো হচ্ছে না, সেটা দিয়ে দিলাম। মানে এমন কেউ হয় না যে কাজ শেষ করে বাড়ি গিয়ে আমাকে কেউ ফলো আপ করবে না যে আমার টাকাটা দাদা কি হলো, বা এবং টাকাটা এলো না। এইখানেই এটা আপনার আসে না। ওই আগের প্রশ্নটা, মানে তোমার আমি বারবার আপনি তুমি কোনো করে কোনো ফেলছি, কোনো কারণ অসুবিধা নেই। আজকেই ভালো করে কথাটা হচ্ছে বলে। ঠিক। মানে এইখানেই তোমার আগের প্রশ্নটা চলে যাচ্ছে যে ঠিক। আমরা নিজেরা আর্ট কলেজের ব্যাকগ্রাউন্ড না হয়েও সেখানে দাঁড়িয়ে কিভাবে আর্ট কলেজের ছেলেদেরকে ট্রিট করতে পারছি। আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গা থেকেই দেখতে চাই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা নিজেরা বুঝতে পারি যে ওর হয়তো আরেকটু বেশি পাওয়া উচিত ছিল, কিন্তু তখন তার সামনে আমরা আয়নার মতো আমাদের পজিশনটা দেখাই যে দেখ ভাই বা দেখো বোন, এখনো অবধি ভাইতেই আছি, ঠিক। দেখো ভাই যে আমরা এই সিচুয়েশনে আছি, ঠিক। আমরা এতটুকুই তোমাকে হয়তো দিতে পারবো, বা ক্লাব হয়তো এতটুকুই দিতে পারবো, একদম প্রথমেই ক্লিয়ার কাট। ক্লিয়ার কাট। কিন্তু এরকমটা হবে না আমি তোমায় এটা দেবো বলে এটার থেকে কম দেবো। আমি তোমায় প্রথমেই বলে দিচ্ছি আমরা এতটাই দিতে পারবো, এটাই আমাদের সামর্থ্য। এবং এই সম্মানটা, এই সম্পর্কটা, সর্বোপরি সম্পর্কের আগে না অনেক কিছু হেরে যায় সোমনাথ দা। ঠিক। মানে এই যে মানে যখন আমাদের সাথে কাজ করতে যায়, মানে মানে অহংকার থেকে বলছি না বা বাড়িয়ে বলছি না, একটা কোথাও গিয়ে বোধহয় মানে আন্তরিক জায়গাটা তৈরি হয়। সেই জায়গা থেকেই অনেকে অনেক টাকার কাজ হতে পারতো যেটা, সেটা কমই করে, কারণ সে আফটার অল মানসিক শান্তি নিয়ে ফিরতে পারবে কাজটা থেকে। ফলে সেইটার একটা জোর আছে, এবং সেটা আছে এই আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটার জন্যই আছে। আমরা এই বুঝতে পারি, ভ্যালুয়েশনটা দিতে পারি, রেসপেক্টটা দিতে পারি, মিউচুয়াল রেসপেক্ট রাখতে পারি বলেই হয়তো আছে। সেইটা খুব ইম্পর্টেন্ট। থিঙ্কার্সের এই মুহূর্তে যে ক্যাপাসিটি রয়েছে, কতগুলো পুজো তোমরা করতে পারবে? দুর্গাপুজো আর আর কালীপুজো নয়, দুর্গাপুজো। আমরা 26-এ বলছি দুটো দুর্গাপুজো আর না। একটা কালীপুজো করতে। আরো যদি 5 বছর আমি ধরি, 5 বছরে যদি তোমাদের আমি সাকসেস দেখি, কতগুলো পুজো করার ক্যাপাসিটি এই ৩ জনের মাথায় নেবার ক্ষমতা আছে? যে ক্যাপাসিটি আর করতে পারি, মানে ক্যাপাসিটি করতে পারি দুটো কথাটা এক, কিন্তু কতটা করবো এটা বলা যাবে না। মানে বলা যাবে না ইন দ্য সেন্স, সেটা আমাদের ডিসিশন, মানে আলোচনা করে ডিসিশন হবে
তবেই হয়তো ক্যাপাসিটি আছে, আমরা এক্ষুনি দাঁড়িয়ে হয়তো 5-6টা পুজো করতেই পারি, কোনো ব্যাপার নয়। আচ্ছা মানে করতে পারি বলেই করবো এরকম নয়, ক্ষমতা থাকলেই প্রদর্শনী নয়। আচ্ছা, তুমি বলো তাহলে কতগুলো করবে? এইটা একটু সুস্থভাবে না, কতগুলো এইটা- করবে? এটাতে একটা বোঝার ব্যাপার আছে সোমনাথ দা, যেটা হচ্ছে আমরা দুটো কালী পুজো নিয়েই যথেষ্ট কনফিডেন্স ছিলাম ঠিক। বা যে করে দেব, কিন্তু যেহেতু প্রথম বছর দুর্গাপুজো করেছি, আমরা সন্তর্পণেই একটা কালী পুজো কিন্তু অ্যাভয়েড করেছি, যে না দুটো কালী পুজো করবো না, একটাই দুর্গাপুজো করবো, একটাই কালী পুজো বাহ, করবো। বাহ। এবং এবছর যে দুটো দুর্গাপুজো করছি, সেই দুটো দুর্গাপুজো যে করব তার জন্য কিন্তু একটাই কালী পুজো করবো, কারণ আমরা একটা সাস্টেনেবল জার্নিতে বিশ্বাস করি। কারণ আমি এখন পারবো বলেই প্রচুর করতে চলে গেলাম, তারপর এই শ্যাম রাখি না রাম রাম রাখি এই অবস্থা হয়ে গেল। আমাদের কাছে এবছর বলেছিল যে তুমি তৃতীয় করো এটা, হুম। আমি বললাম, পারবো না দাদা, মানে সম্ভব না, মানে আমি 3টে নিয়ে নিলাম কাজ, আমার সেই মানে আমার কনফিডেন্স ওভার কনফিডেন্স হয়ে গেল যে আমরা 3টে কাজ করে দেবো, কিন্তু তারপর গিয়ে দেখলাম 3টেতেই বুড়ি ছোঁয়া কাজ হয়ে গেল। ঠিক। তখন আমাদের কি অবস্থা হবে? আমরা কি তখন একটা লং রান দৌড়তে পারবো? ফলে সামর্থ্যকে আগে আমরা উপলব্ধি করি, তারপর আলোচনা করি 3জন মিলে কি করব। হয়তো কেউ একজন বলতে পারে তার মধ্যে যে আমরা কিন্তু 3টে করতে পারি, তখন বাকি দুজন যদি বলে যে যুক্তি দিয়ে বোঝো যে এই 3 নম্বর করতে গেলে তোমার কিন্তু অসুবিধে হতে পারে, তখন আমরা 3জনই কিন্তু মিউচুয়ালি ডিসিশনে আসি যে না চলো ঠিক কথা বলছো, দুটোতেই থাকি। আমাদের মনে হয়েছে এই বছরটা সংযতটাও নিজেদের মধ্যে যথেষ্ট এটা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এখন সাকসেস রয়েছে মানে ছুটি, হ্যাঁ, সেরকম ব্যাপার নেই। একদমই না। আমরা এই যে কয়েকটা প্রশ্ন করবো, এটা কুইক ফায়ার নাম এর, হুম। যে যে অপশন গুলো থাকবে সেই অপশনের মধ্যে যখন একটা অপশনকে বেছে নিতে হবে। তোমরা থিঙ্কার্স, তোমাদের ভাবার জন্য আরেকটু বেশি আমি টাইম দেবো, ঠিক আছে? কিন্তু উত্তর একটাই লাগবে। তোমাদের মতে, আমি অবশ্যই দুর্গাপুজোর ক্ষেত্র নিয়েই কথাবার্তা বলবো, যেহেতু তোমরা দুর্গাপুজোর ক্ষেত্রতে ঢুকে গেছো এবার। ভগবত সুতার না সুশান্ত পাল? এ বাবা, এইটা মানে ডেঞ্জার প্রশ্ন, মানে এটা মানে এটা কিছু করার নেই। ভাই তুমি বাম মনোভাবাপন্ন, একদম কথা বলতে জানো তোমরা, হ্যাঁ, তো সুতরাং বলতে হবে। থিঙ্ক, ভালো করে ভাবো, ভাবা প্র্যাকটিস মানে করো, আর বেসিক্যালি বলো। আমরা উত্তর দিতে পারতাম যদি সুশান্ত সুতার, তাহলে ব্যাপারটা ভালো হতো আর কি। মানে আমাদের কাছে কিচ্ছু করার নেই, মানে আমরা হয়তো অন্য দুজন নাম এলে আমরা হয়তো বলতে পারতাম, চুজ করতে পারতাম, কিন্তু এখানে আমরা পারবোই না বলতে, মানে এটা সম্ভব না, থিঙ্কার্স এর কাছে এটা পসিবল নয়। মানে এই দুজন আমাদেরকে যে ভালোবাসাটা বাসে, ঠিক। আমরা একজনকে রেখে আরেকজনকে বলতেই পারবো না, মানে আচ্ছা, দুজন হচ্ছে ইকুইভ্যালেন্ট টু আস আর কি। সোমনাথ দা কিছু বলো, একদমই আমি মানে এটা মানে মানে সোমনাথ দাদা আমাদের চুপ করিয়ে দিয়েছে দিয়েছে, মানে এই আচ্ছা ঠিক আছে, প্রশ্ন আমি তোমাদেরকে এই যতগুলো প্রশ্ন সেট করেছি তার মধ্যে একটা আমি ছাড় দিলাম, যেহেতু এত কথা বললে যে আমরা পারলাম না, এই করলাম না। তাদের রাজি তো? একটা ছাড়লাম, কিন্তু ঠিক আছে, পরেরটা তো সেম করো না। হ্যাঁ, ঠিক আছে। বাজেট না ক্রিয়েটিভিটি? কোনো কিছু পুজোতে কাজ করতে গেলে তোমাদের বাজেটটা দরকার হয় না ক্রিয়েটিভিটি দরকার হয়? This is- মানে খুব ইজি কোশ্চেন, ক্রিয়েটিভিটি। বাজেট কোনো ফ্যাক্টর করে না। এখনো তো করেনি, আজ অব্দি আমরা যে কাজ করেছি, আমরা ক্রিয়েটিভিটিটাকে হাইয়েস্ট লেভেলে দেখানোর জন্য বাজেটটা যা পেয়েছি তার মধ্যেই করার চেষ্টা করেছি। ফলে আমাদের কাছে ক্রিয়েটিভিটি সবার আগে, আমাদেরটা পরে হবে, মেটেরিয়াল ঢোকাও, ঠিক। এইটা আমাদের কাছে সবার আগে। কোনো কাজ যখন করো, তোমরা অনেক থিম বানিয়েছো, সেই থিম কারো কাছ থেকে ধরো ইন্সপায়ার্ড হলে, সেটা তোমরা লিখতে স্বচ্ছন্দ বোধ করো যে কার্টসি, যেটা কার্টসি বলে, হুম। কার্টসি দেওয়া নাকি নিজের বলে চালিয়ে দেওয়া? অবশ্যই কাটছি দেওয়া, দিয়েছি আমরা। অলরেডি যেমন দিয়েছি। উদাহরণ দিতে পারো। গতবারই আমাদের যে ভেদ আচ্ছা। যে থিমটা আমরা করেছিলাম, সেখানেও আমাদের কাটসি মানে বিশিষ্ট কৃতজ্ঞতা স্বীকার। সাংবাদিক অর্ক ভাদুরী, দেবীদাস আচার্য, এনাদের সাথে আমরা কথা বলেছি, কথা বলে ভিল সম্প্রদায় সম্পর্কে বা আমাদের থিমের ডিটেলিংসে অনেক হেল্প পেয়েছি। তো এই জন্য আমরা একদম থিম নোট যেটা জাজেসদের হাতে দিয়েছিলাম, তাতেই তাদের নাম দেওয়া ছিল। মানে এটা আমরা বলিনি যে এটা আওয়ার রিসার্চ, হ্যাঁ, আমরা ওখানে বলাই ছিল যে দেবীদাস বাবুর কাছে আমরা কৃতজ্ঞ এটার জন্য। খুব খুব সুন্দর। তোমাদের কাছে দর্শকের ভালোবাসা না সম্মান? সম্মান মানে যে সম্মানের কথা বলছো, বুঝতেই পারছো। খুব ইজি প্রশ্ন করছো। হ্যাঁ। অবশ্যই দর্শকের ভালোবাসা, সম্মান তো চলেই আসবে, সম্মান চলেই আসবে। সম্মান আসতে বাধ্য দর্শকের ভালোবাসা পেলে, সম্মান পিছন পিছন ঠিক চলে আসবে। আসবেই ডেফিনেটলি। আচ্ছা, এই সম্মান মানে কি, এই সম্মান মানে কিন্তু এমনি
সাধারণ মানুষের সম্মান নয় কিন্তু, হুম। আমি অ্যাওয়ার্ডের কথা বলছি। অ্যাওয়ার্ডের কথাই আমিও মানে তোমাকে উত্তরটাও অ্যাওয়ার্ড হিসেবেই দিলাম, আচ্ছা, ঠিক কারণ আছে। দর্শকের ভালোবাসা মানে এখানে আবার যদি একটা মানে ডাউট তৈরি হয় যে কি ধরনের ভালোবাসা বলছো, অবশ্যই দর্শক যদি বুঝে ভালোবাসা দেয় হ্যাঁ। সেটাই। মানে আমি বলছি ভেদ 2025-এ হয়তো অনেক মানুষ দেখেছে, এই কথাটা আমরা বলতে পারি না, কিন্তু আমাদের কাছে পার্টিকুলারলি আছে 20 জন দেখে ভেদ নিয়ে লিখেছে ফেসবুকে এবং বলছে যে শ্যামাপল্লীর মতো একটা ক্লাব যাদবপুরের ওই ভেতরে যারা কেউ দেখে না, এইরকম একটা জায়গায় এইরকম একটা কাজ করার সৎ সাহস দেখিয়েছে কয়েকজন। ঠিক। এইটাই তো মানে এটাই সম্মান। ঠিক। থিঙ্কার্স এখন রয়েছে, এমন হলো যে একটা অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেল। হুম। ঠিক আছে, এবার তখন দেখলো যে এবার সোলো করলে আবার ওই অ্যাওয়ার্ডটা পাওয়ার চান্স রয়েছে, গ্রুপে থাকলে আর হবে না। এরকম যদি হয় তাহলে কি থিঙ্কার্স থাকবে না, কখনো সোলো হওয়ারও চান্স আছে, নিজের ব্যানারে নাম কাজ করে। থিঙ্কার সোলো হলে আর থিঙ্কার্স থাকবে না। থাকবে না, হ্যাঁ। থিঙ্কার্স এর এক্সিস্টেন্সই থাকবে না 16 হলে। হ্যাঁ, তখন তো থাকবে না। ফলে থিঙ্কার্স কোনোদিন সরে যাবে এটা হতে পারে না, মানে থিঙ্কার্স এর এক্সিস্টেন্স নেই। হ্যাঁ। এইভাবে কোনো পুরস্কার পেয়ে সেই আনন্দ বোধহয় আমরা কেউই পাবো না। আমরা যদি সোলো হয়ে গেলে একটা পুরস্কার পাবো বলে সোলো হয়ে গেলাম, হ্যাঁ। যে কোলাবোরেটিভ কাজটা করার একটা স্বপ্ন নিয়ে এত দূর যাত্রাপথ করেছে, হয়তো সুদীর্ঘ পথ নয় কিন্তু অনেকটা তো এসছি, একটা তো অবশ্যই বেস তৈরি করা গেছে হয়তো, তাই মানে হয়তো আজকের এই ইন্টারভিউ। থিঙ্কার্স কখনো ভাঙবে না। থিঙ্কার্স কখনো ভাঙবে না। দুর্গাপুজো আর্ট না দুর্গাপুজো? আমাদের কাছে আর্ট। দুর্গাপুজো আর্ট ডেফিনেটলি। তো সেখানে তোমাদের প্রতিমাকে প্রাধান্য দিয়ে যে পুজো করার ব্যাপার, হুম। সেগুলো ওইটা ওই আর্টের মধ্যেই ঢুকে যাচ্ছে, আর্টের মধ্যেই ঢুকে যাচ্ছে বলছো। আইডল সেন্ট্রিক ওয়ার্ক। তোমাদের কাছে প্যান্ডেল আর্টিস্ট বলবো না, থিম মেকার বেশি পাওয়ারফুল না আইডল আর্টিস্ট বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় একটা থিমের মধ্যে? ডেফিনেটলি ওভার পাওয়ার কে বেশি করে? থিম মেকার। হ্যাঁ, না ঠিকই বলেছে, তার জন্য আমি আর খুব বেশি বলিনি। আর কারণ আমরা মনে করি যে একটা থিম তৈরি হওয়া, হুম। তার মধ্যে আইডলটা সেই থিমের মধ্যেই তৈরি হওয়া। যারা থিমটা একরকম ভাবেন এবং আইডলের মতো করে তৈরি হয়, হুম। সেইটাকে জুড়ে দিলে আমরা মনে করি না সেটা থিম হয়। একদম। আচ্ছা, আমি যদি বলি অরিগ্নোর যে তোমাদের ভেদ হুম। আর অরিগ্নোর মূর্তি, হুম। প্রতিমা, সেটা বানানোর সময় ওটা তো থিমেরই অবশ্য পার্ট একটা, হুম। সেখানে কি তোমাদের মত ছিল যে মা দুর্গা হাতগুলো নামিয়ে থাকবে, তীর নেবে, অবশ্যই। এটা তোমাদেরই হ্যাঁ, পার্ট ছিল? হ্যাঁ। কিন্তু তোমরাই বলবে, যদি এখন সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয় যে এই মূর্তিটা কার বানানো হুম। বা কোন ক্লাবের বানানো, হুম। সেটা মানুষ যত তাড়াতাড়ি বলতে পারবে। হুম। সেই থিমের কোনো একটা পোর্শনকে যদি তুলে দেখানো হয়, সেটাকে মানুষ রেকগনাইজ করতে পারবে। না, ঠিক তো বলছো। এই জন্যই তো আমি বারবার আসার সময় আমরা বললাম যে আইডল সেন্ট্রিক ওয়ার্ক দুর্গাপুজো, এইটা তো মেনে নিতেই হবে। আমরা মেনে প্রথম নিতেই হবে। দিন থেকে যেদিন কাজ করতে নেমেছি সেই দিনই আমরা আলোচনা করেছি এটা আইডল সেন্ট্রিকই ওয়ার্ক, তাই আইডল দেখে যেন প্যান্ডেলটা মাথায় চলে আসে, এইটা কিন্তু বা ইম্পর্টেন্ট। থিমটা মনে রাখে যে এটা ভেদের জন্য করা ভেদের হয়েছে। জন্য ছিল। ঠিক। অ্যাওয়ার্ড জুরি এটা এখন পরিষ্কার না পলিটিক্স? পরিষ্কার পরিচ্ছন্নই হচ্ছে না পলিটিক্স আছে এর মধ্যে? অ্যাওয়ার্ড আমি মনে করি, মানে আমি ওদের সাথে কথা বলিনি এইসব ব্যাপারে, কিন্তু যে কোনো জিনিসেরই একটা পলিটিক্স থাকে। আমরা যে থিম করি, আমাদের থিমেরও একটা পলিটিক্স আছে, যে আমরা যে সাবজেক্টটা নিয়ে আসছি সেই সাবজেক্টটার মধ্যে কাদের ফেভার করছি, কাদের এগেনস্টে যাচ্ছি। তাহলে যে কোনো কর্মকাণ্ডের মধ্যে একটা পলিটিক্স থাকবে, কিন্তু পলিটিক্সটা খারাপ না ভালো এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরো একটা যেটা জায়গা সেটা হচ্ছে অরাজনৈতিক বা অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না, ঠিক আছে? ইটসেলফ এটাও একটা পলিটিক্স এর জায়গা। বললে যে কোনো কাজই পলিটিক্যাল থাকে, ঠিক আছে? তোমাদের কাজের মধ্যেও আমরা দেখেছি যে যখন রোহিত ভেমুলার কাজটা এনেছিলে, তোমরা জেনে বুঝেই সেই জায়গাটা দিয়েছিলে। তো এবার যদি আমি আরেকটু ঘুরিয়ে প্রশ্ন করি, সেটা হচ্ছে যেহেতু তোমরা একটা মানে ক্লাবের সঙ্গে জড়িত, সেই ক্লাব আবার একটা পার্টির মনোভাবাপন্ন হয়, তোমাদের কোনো আইডিয়া যদি সেই ক্লাবের বিপক্ষে যায়, সেই স্বাধীনতাটা কি তোমাদের কাছে থাকে যে সেটা তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে? দেখো, এখনো অবধি তো আমাদের সাথে এইরকম ক্লাস কোথাও হয়নি। এখনো অবধি যখন হয়নি, আমি আগে থেকে আমরা তো এটা বলে দিতে পারি না। আচ্ছা, চলো আমি তোমার একটা অপশন দিচ্ছি, সিচুয়েশনও দিচ্ছি। হুম। আমাদের দুর্গাপুজোতে এমন অনেক ঘটনা তুমি দিলে, রোহিত ভেমুলার পর্যন্ত দিলে,
তোমার কখনো মনে হয়নি যে আমরা যদি অভয়ার নিয়ে যদি একটা থিম বানাই বা গোটা দুর্গাপুজোর মধ্যে যদি অভয়ার নিয়ে কোনো থিম হতো তাহলে কি কোনো ক্লাব সাপোর্ট করতো? আহ, এইটা একদম ডাইরেক্টলি বলা খুবই ডিফিকাল্ট কাজ, এবং সব থেকে বড় কথা, আমরা অ্যাক্টিভলি পার্ট নিয়েছিলাম অভয়া না, মুভমেন্টে। যেহেতু তুমি একটা পুজোর থিমে তুমি এই ধরনের সোশ্যাল মেসেজ না না, গুলো দিচ্ছ, একদমই একদমই সেই ঠিক কথা ক্ষেত্রে আমি বলছি। বলছি বলছি কি, আমরা এখনো হয়তো সেই উত্তরটা দেওয়ার জায়গায় যাইনি, কারণ যদি পরবর্তীতে মনে হয় যে আমরা মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কোনো কাজ করতে চাই, সেদিন হয়তো ডেফিনেটলি অভয়া মুভমেন্ট আসবে। আসবে। কারণ যে মুভমেন্ট অভয়া মুভমেন্ট আমাদের দেখিয়েছে, যে স্বতঃস্ফূর্ত আন্দোলন জনগণ দেখিয়েছে, ওই মুভমেন্ট আসতে বাধ্য। এবার সেইটা তো আমরা আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাখার চেষ্টা করব, এবং আমরা তখন হয়তো ফাইট করতে হতে পারে ক্লাব কমিটির ক্লাবের সাথে। সাথে। কারণ অবশ্যই এটা মানতে তো কোনো দ্বিধা নেই যে কলকাতা শহরের এখনকার ক্লাব কমিটিগুলো অনেকাংশেই শাসকের দ্বারা প্রভাবিত। ঠিক। আদারওয়াইজ আমি তাদের জায়গা থেকেও বলছি, আদারওয়াইজ একটা পুজো করা যথেষ্ট কঠিন ব্যাপার, ঠিক আছে? ঠিক। ফলে তখন যে দ্বন্দ্বটা হবে, যে ক্ল্যাশটা হবে, সেটা আমরা লড়ে নেব। ঠিক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে বলাটা সহজ না। ছোট একটা ক্লাব যে দারুণ ফ্রিডম দিয়েছে এতদিন যেভাবে তুমি কাজ করছো, বড় একটা ক্লাব সে শুধু টাকা দিয়েছে, ফ্রিডম দিচ্ছে না, তার আইডিয়া তোমাকে পুশ করার চেষ্টা করছে, কোনটা বাঁচবে? কেউ আইডিয়া দিলে থিঙ্কার সেখানে কাজ কাজ করে না। আমরা আইডিয়াতে আমরা অবশ্যই ওপেন ভীষণ, যে আলোচনা হোক, চর্চা হোক। আমরা মনে করি না কারোর ওই যে আমি এটা অনেক বেশি বুঝি, তুমি কি বোঝো, তোমার আইডিয়া কেন নেব, হ্যাঁ হ্যাঁ, এটাতে আমরা বিশ্বাসী নয়। আমরা মনে করি যে সবাই আইডিয়া দিতে পারে, কিন্তু সেই জায়গায় এই ফ্রিডমটা খুব ইম্পর্টেন্ট। মানে এরকম কোটি টাকার ক্লাব আইডিয়া দিচ্ছে, সেটাও যেমন আমরা নেব না, আবার 2 লাখ টাকার ক্লাবও যদি আইডিয়া দেয় সেটাও আমরা কিন্তু নেব না। ঠিক। মানে বাজেটের জন্য আইডিয়া নেওয়ার ব্যাপার নিয়ে আমরা কোনো রকম ডিসক্রিমিনেশন রাখছি না। এবং আমাদের কাছে আফটার অল মানসিক শান্তিটা আগে, নইলে বললাম না ওই 3টে কাজ করা যেতই, কিন্তু ঠিক। 2টো কাজ করছি, কারণ মনে হচ্ছে এই 2টো কাজ করলেই 2টো কাজই ভালো হবে, এবং আফটার অল নিজের দিনের শেষে নিজেরা বলতে পারবো যে আমরা আমাদের 100%টা দিয়েছি। একদমই তাই। টাকার দরকার আছে, কিন্তু টাকাটা সেকেন্ডারি। হ্যাঁ। প্রাইমারি শান্তি, কাজ করে আনন্দ, এবং কাজটা নিজে সেটা বলা। যখনই আমি কারোর আইডিয়াতে কাজ করছি, তাতে লোকের সামনে বলেই দেবো এটা আমরা করি, ওই যে কৃতিত্ব নেওয়ার ব্যাপারটা চলে আসে, কিন্তু সেটা হয় না, আমরা পারবো না। কৃতিত্ব নেওয়াতে আমরা নেই, আমরা কৃতিত্ব দেওয়াতেই বিশ্বাসী। কোনো ক্লাবে প্রচুর টাকা দিল, টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবে, কিন্তু লাভ হবে না। আমরা কাজ আমরা করবো না, এখন অব্দি সেরকমই ডিসিশন আছে আমাদের, পরবর্তীতে দেখা যাক। তোমাদের পুজো দেখতে গেলে ছাত্র বন্ধু লাগবে না জেনারেল যে মানুষগুলো আছে তারা সবাই এসে বুঝতে পারে সেরকমই তোমরা বানাও, বা সেই মানসিকতা রাখো? খুব পরিষ্কার কথা। একদম পরিষ্কার বলতেই হবে তো। আমরা যে সাবজেক্টগুলো চয়েস করি, সেই সাবজেক্টগুলো সোসাইটির সাবজেক্ট। কোনোভাবেই মানে স্বর্গে কোনো একটা প্রবলেম হয়েছে এটা আমরা ভাবতেও পারি না। হুম। তো পৃথিবীতে যে প্রবলেমগুলো হয়, যেগুলোকে আমরা আর্টিস্টিক্যালি আনতে পারি, সেইগুলোই থিঙ্কার্স আনে। সব প্রবলেমে আমরা কিন্তু আনি না। আমরা গত বছরের দুর্গাপুজোর কাজ, যেটা আমাদের মনে হয়েছে যে একলব্যের কাহিনী সেই মহাভারতে পড়েছি, ঠিক ঠিক আবার বর্তমানেও ভারতবর্ষে এক্সিস্ট করছে আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক। এই যে রিলেভেন্সিটা পেয়েছি, তারপরেই কিন্তু আমরা সেটাকে আর্টিস্টিক টাচ দিয়েছি। বা তার আগের বছর কলকাতার যে বিরাট অনেক স্লাম এরিয়া আছে, সেই স্লাম এরিয়াগুলো বড় বড় ছাদের মাঝখানেই আছে, সেটাকে আমরা এনেছি। তাহলে এই সাবজেক্টগুলো কোনোটাই কিন্তু কাউকে রিসার্চ পেপার পড়ে আসতে হচ্ছে না। আচ্ছা, আমার যেটা বলার সেটা হচ্ছে ছাত্র বন্ধুটা পড়ছে কারা, বা আমরা দেখেছি কাদের ছাত্র বন্ধু পড়তে হয়, যারা বই পড়ে না, পরীক্ষার আগে পড়তে বসে একটু প্রিসাইজ ছাত্র বন্ধু পাওয়ার জন্য। আমার মনে হয় না কলকাতার দর্শকের এতটা দুর্দিন কি চলে এলো যে তারা সমাজ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল নয়, তাই তাদেরকে মানে কোনো কাজ দেখার আগে ভালো করে পড়ে বুঝে নিতে হচ্ছে এটা কি কাজ। আমি সমস্ত কাজ দেখেই বলছি, কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে, বা তোমাকে কিন্তু বুঝতে হবে, যে কোনো কাজ, ধরুন একটা মানে আমার মনে হওয়া, এগুলো কিন্তু আমি নট অ্যান এক্সপার্ট, হ্যাঁ, এটা তোমার হ্যাঁ, ব্যক্তিগত ধারণা। যে একটা যে কোনো কাজ দেখলে যে কোনো মানুষ, যে মানুষ অফিসার, গেজেটেড অফিসার, আবার যে মানুষ রিক্সা চালায় সামান্য, বা যে মানুষ সামান্য ঝাড় দেওয়ার কাজ করে, তার কিন্তু একটা কিছু মনে হয় যে কোনো কাজ দেখলে, মানে নিগুড়ো দেখলে অনেকের মানে মনে হচ্ছে যে ওফ কি বলে, একটা মিস্টিক জায়গায় ঢুকেছি, একটা রহস্যময় জায়গায় ঢুকেছি। আবার অনেকের মনে হচ্ছে ও বাবা, দেখেছো
ঠাকুরটা কি সুন্দর উড়ে আছে, পেছনে চাঁদ, কোনটায় সার্থকতা? মানে কে ঠিক করে দেবে এই সার্থকতাটা? ঠিক। আমার মধ্যে তো একটা মানে ভালো লাগা বা অন্যরকম, যেমন মানে শেক্সপিয়ারের কোনো নাটক পড়লে, ট্র্যাজেডি নাটক শেষ হয়ে গেলে লোকের কি লাগে, মানে ভালো লাগে, খারাপ লাগে না। শেক্সপিয়ারিয়ান যারা মানে রিসার্চার তারা বলছেন ওর মধ্যে একটা অন্যরকম ফিলিং তৈরি হয়, যেটাকে বলা হয় কার্থাসিস। তাহলে সেই অনুভূতিটার কি কোনো দাম নেই? ঠিক। ফলে এই ছাত্র বন্ধু মনে হচ্ছে অনেক পরের দরকার। যে কোনো জায়গা, কোনো আর্টিস্টিক প্রেজেন্টেশন দেখলেই কিন্তু একটা অনুভূতি যে কারোর হতে বাধ্য, সেই অনুভূতিটার দাম দিতে হবে, সেই অনুভূতিটাই কিন্তু যথেষ্ট। আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে আমি চাইবো মানে পুরো থিঙ্কার্স টিমকে যে এদের তোমাদের যে কি বলে এটা সাকসেস, আগামী দিনে আরো আরো ভালো ভালো কাজ দাও, যেরকম কালী পুজোতে তোমরা দিয়ে গেছো, দুর্গা পুজোতে করছো, 5 বছর এইভাবেই জোট ভেবে থাকুক এবং তোমরা এতটা সাকসেস হও, আমরা পরে তোমাদেরকে এই নিউ ইয়াং জেনারেশন হিসেবে আসবো না, সিনিয়র আর্টিস্টদের জায়গা থেকে আমরা তখন আসবো, ইন্টারভিউ নেবো, সেম মানসিকতা নিয়েই দেখবো কিরকম ভাবে টিম থিঙ্কার্স কাজ করছে, জোট বেঁধে, কিন্তু অবশ্যই জোট বেঁধে। অবশ্যই। আর আমাদের আরেকটা কথা, এখানে 3 জনের জায়গায় কি আরো বাড়তে পারে? অবশ্যই বাড়তে পারে, যদি সুযোগ হয় তাহলে সুদীপ বসবে, সুমিত বসবে, আচ্ছা, এরাও বসবে, আমাদের প্রজেক্টে যারা থাকবে তাদের তখন আস্তে আস্তে বাড়তে পারে, বাড়তে পারে। মানে থিঙ্কার্স বড় হতে পারে, কোনো হয়তো কোর অসুবিধা নেই। টিম এক থাকবে কিন্তু হ্যাঁ। থিঙ্কার্স বড় হবে। ঠিক, কোর ঠিক, টিমে হয়তো 3 জনই থাকবে, কিন্তু থিঙ্কার্স যারা নিজেদেরকে ভাববে তারা তো বসতেই পারে, আমাদের এখানে অনেকটা জায়গা ফাঁকা আছে। ঠিক, ঠিক, আর থিঙ্কার্স বড় হতে পারে। সব থেকে বড় কথা, জৈত্রী টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তো প্রথমে যখন ফোনে শুনলাম যে আমাদের একটা ইন্টারভিউ হবে, আমরা তো বিশ্বাস করতে পারিনি যে আমাদেরও ইন্টারভিউ হতে পারে। আমরা সেই জায়গায় কি আদৌ পৌঁছেছি? কিন্তু তোমরা যে মনে করেছো, জৈত্রী টিভি যে মনে করেছে আমাদের কথাও লোকের কাছে পৌঁছানো যায়, পৌঁছানো দেওয়া উচিত বা পৌঁছে দেওয়া উচিত বলেই তো হয়তো একদমই তাই। তুমি এসছো আজকে। কারণ কি কি সমস্যা থাকে, ইয়াং যারা মানে নতুন যে প্রজন্ম, তারা পুজো করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করে, সেটা জানার একটু দরকার ছিল যে কি সমস্যা আছে না আছে। তো এই জন্যই আসা বিশেষ করে, প্লাস তোমাদের কাজ অনবদ্য, থ্যাংক ইউ, তাই না? থ্যাংক ইউ, খুব ভালো লাগলো কথা বলে। ঠিক আছে, অনেক ভালো থেকো তোমরা।